আচ্ছা, আমরা গুগল শিটে যেভাবে গুগল ডক্সে আমরা গিয়েছিলাম সেম ভাবে আমরা গুগল শিট লিখে সরাসরি সার্চ দিয়ে এরপরে যেতে পারি, অথবা আপনারা যদি গুগল ডক্সেও যান সেখান থেকেও গুগল শিটে যেতে পারবো। আচ্ছা, আর যদি কারো গুগল ক্রোমে, যারা গুগল ক্রোম ব্যবহার করছেন তাদের যদি এখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে ডট ডট দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আপনি একটু নিচে আসার পরে দেখেন এখানে ডক্স, শিট, স্লাইড সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনি এখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে সরাসরি সার্চ দিচ্ছি। প্রথম যে লিংকটা পাবো এখানে আমরা চলে যাব। ঠিক আছে? এই যে আপনি যদি গুগল ডক্স থেকে আসতেন তাহলে সেম এরকমই আসবে। জাস্ট আপনাদের গুগল ডক্স থাকবে, আপনি জাস্ট এখান থেকে সাইড থেকে শিটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে চলে আসবে। আচ্ছা, এখান থেকে গো টু গুগল শিট চলে যাব আমরা। এখানে কিছু রেডি টেমপ্লেট আছে, আপনার চাইলে এগুলো চেক করে দেখতে পারেন কিভাবে কি কাজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক পেজে চলে যাব। আমরা ব্ল্যাঙ্ক পেজে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের গুগল শিট। আচ্ছা, যারা এমএস এক্সেলে কাজ করেছেন বা এমএস এক্সেল সম্পর্কে জানেন, তো তারা হয়তো রো কলাম কতগুলো আপনারা জানেন, কিন্তু এখানে কয়টা রো এবং কয়টা কলাম আছে এটা কি কারো জানা আছে? এই দেখেন, এই আড়াআড়ি এটা হচ্ছে রো, এবং এই যে উপর থেকে নিচ বরাবর যেটা লম্বা লম্বি এটা হচ্ছে কলাম। এখানে রো আছে কয়টা এবং কলাম আছে কয়টা কারো কি জানা আছে গুগল শিটে? আচ্ছা, আমি আজকেও তাহলে আপনাদেরকে পার্মানেন্ট মিউট করে দিতে হবে আমার যতটুকু মনে হচ্ছে। আপনারা অনেকেই মাইক্রোফোন মিউট করেননি, এটা অনেক ডিস্টার্ব করে। সবাই একটু মিউট করে নেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের যদি কোনো কিছু জানার বলার থাকে অবশ্যই একটু মেসেজ করবেন। ঠিক আছে? ওকে, ওকে, এখানে গুগল শিটে আপনার রো আছে 1000টা এবং আপনার কলাম আছে এ থেকে জেড পর্যন্ত 26টা। ঠিক আছে? ওকে, তো আপনি যদি আরো আপনার শিটের প্রয়োজন হয় এখান থেকে আপনি দেখেন এই যে প্লাস আছে, প্লাস চিহ্ন থেকে আপনি আরো 1000 শিট রো কলাম অ্যাড করে নিতে পারবেন। আবার এখান থেকে দেখেন শিট, এখান থেকে আরো নেওয়া সম্ভব। এই যে এখান থেকে শিট 1 এ আছে, তো আমরা এখান থেকে অ্যাড করে নিব। ঠিক আছে? ওকে, 1000টা রো এখানে আছে। আর এমএস এক্সেল যেটা, সেখানে আপনার রো আছে 10,48,576টা আর কলাম আছে 256টা। একটু কম বেশি হতে পারে কারণ আপডেট গুলোতে একটু বেশি সম্ভবত আছে। যাই হোক, আর যদি আপনি এই যে রো এবং কলাম এই দুইটার মাঝখানে এই যে বক্স গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে বক্স গুলো, এগুলোকে এক একটাকে সেল বলা হয়। তো এখানে এখানে আপনার এমএস এক্সেল এর সেল আছে 26,84,35,456টা। ঠিক আছে? আচ্ছা, এইটা এখানেরটা আমি আর হিসাব করলাম না। আপনার যদি দরকার হয় একটু হিসাব করে বের করে নেবেন। ঠিক আছে? তো এগুলো দরকার নেই, জাস্ট অনেকে যারা এক্সেলের বিষয়ে অনেকে জিজ্ঞেস করে তাই একটু মাথায় রাখা ভালো। ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে মূলত কাজ, এখানে যে অপশনগুলো আছে, যে আপনার ফরম্যাটিং এর যে বিষয়গুলো আছে এগুলো সবই আমরা গুগল ডক্সে দেখেছি। সিমিলার আপনার ফন্ট বড় করা, সাইজ ছোট বড় করা, অ্যালাইনমেন্ট করা সবই মোটামুটি এখানে সেম। এছাড়া এর বাইরে আমাদের যেটা আছে মূল যেটা দেখা সেটা হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করা যেতে পারে এবং কিছু ফর্মুলা, কয়েকটা ফর্মুলা আমাদের একটু জাস্ট নিজেদের কাজের জন্য। ফর্মুলা খুব বেশি আপনার কাজে আসবে তা না, তারপরও আমাদের কয়েকটা কাজের ক্ষেত্রে লাগতে পারে, সেই ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আমরা দেখবো বেসিক লেভেলে, অ্যাডভান্সে আমরা যাব না। ঠিক আছে? আচ্ছা, তো
তো আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি দেখেন, আপনি প্রথমে এখান থেকে আপনার যে জায়গাটুকু লাগবে একটা টেবিল ক্রিয়েট করার জন্য সেই জায়গাটা আপনি অবশ্যই মার্ক করে নেবেন। আপনি টেবিল ক্রিয়েট করা ছাড়াও আপনি টেবিল ক্রিয়েট করা ছাড়াও নরমালি আপনি ডেটা এখানে সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো যদি টেবিল দরকার হয় তাহলে আপনার টেবিল করবেন। তো আমি যে কাজটা, আমরা ফর্মুলার জন্য আমাদের একটা টেবিল অবশ্যই একটু প্রয়োজন, সেই জন্য আমি একটা টেবিল করে নিচ্ছি। তো একটা টেবিল কিভাবে করা যেতে পারে, আপনি যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আগে আপনি মার্ক করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে এই জায়গাটুকু মার্ক করে নিলাম, এই জায়গাটা আমি একটা টেবিল চাচ্ছি। এখন এখান থেকে কি করব, উপরে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট একটু ডান দিকে এসে দেখেন এখানে একটা অপশন আছে বর্ডার্স, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াল বর্ডার্স, পুরোটা সব জায়গাতে আপনার বর্ডার হবে পুরো জায়গাটা। আমি এটা ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু একটা বর্ডার হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটা, আচ্ছা ওকে, এখান থেকে এই যে বল বর্ডারটা আমরা দিয়ে দিলাম। এবার এখানে আপনারা একটু ফরমেশনের কাজ করবেন। যদি এমন হয় যে এখানে অনেক ডেটা আছে, ডেটাতে আপনি এখনো কোনো টেবিল করেননি, জাস্ট ডেটাগুলো এখানে এনে সিরিয়াল দিয়ে রেখেছেন, এখন আপনার যদি মনে হয় যে এই ডেটাগুলো একটা টেবিল ক্রিয়েট করে সেখানে আমার রাখা দরকার, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে ডেটা যতটুকু এরিয়াতে আছে ততটুকু এরিয়া সিলেক্ট মার্ক করেন, করে জাস্ট এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিবেন। তাহলে হবে কি, যে ডেটা আছে প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে একটা বর্ডার সুন্দর একটা টেবিলের মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এটা মার্ক করে আমার বর্ডারটা নেওয়া হয়ে গেছে। এবার আপনি এখানে একটু কালার করে একটু ফরমেশন করে নেবেন, ঠিক আছে। তো কিভাবে দেখেন, এখানে আপনার আমি এই লাইনটা একটা কালার দিতে চাচ্ছি। এই যে এখান থেকে দেখেন বর্ডারের পাশেই আছে ফিল কালার, এখানে কালার আছে অনেক কালার, এখান থেকে আমরা পাবো। আমরা এখান থেকে একটু লাইট বা আপনার যে কালারটা দরকার যেমন পছন্দ সেরকম একটা কালার এখান থেকে দিয়ে দিব। তো আমি একটা কালার এখানে দিলাম, হালকা একটা লাইট একটু কালার দিলাম, এবং এই যে কলামটা আছে এই কলামটা আমি একটা কালার দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু বেশ একটু দেখতে ভালো লাগছে। এরকম আমাদের ফরমেশনের বিষয়টা, মূলত ফরম্যাটিং এর যে বিষয়টা, এটা মূলত আমাদের কাছে, আমরা যে যেভাবে আমাদের পছন্দ, আমরা যেমন পছন্দ সেভাবে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি ফরম্যাটটা করে নিয়েছি। এবার আমি এখানে কিছু ডেটা আমি অ্যাড করব। তো আমি চাচ্ছি, যেহেতু ফর্মুলার ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি কিছু আপনার রেজাল্ট শিটের টাইপের করি আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে এই এই কাজটা আপনারা সবাই করবেন, আমি করব না, কারণ আমি আগের দিন বলেছিলাম যে আপনার ডক শেয়ারিং এর যে বিষয়টা, শেয়ারটা দেখানো হয়নি। আমি বলেছিলাম শীট দিয়ে দেখাবো, ঠিক আছে। আজকে আমরা সবাই মিলে এখানে কাজ করব এখানে। আচ্ছা, তো আমি প্রথমে নেম দিলাম, এরপরে কয়েকটা সাবজেক্ট দিই। ওকে, আমি 4টা সাবজেক্ট রাখছি। এরপরে যে ঘরগুলো আছে এখানে আমরা ফর্মুলা করব। তো আমি এখান থেকে আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে এখানে কিভাবে শেয়ারের মাধ্যমে কাজ করতে পারি সেটা একটু দেখব। তো আপনাদেরকে আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এবং আমি শেয়ার করার পরে আপনারা জাস্ট এখানে নাম দিবেন, এক একজন নাম দিবেন। এই 4টা সাবজেক্টের আপনাদের অরিজিনাল না, যে যেমন মনে হয় 1 থেকে 100-র মধ্যে অবশ্যই চেষ্টা করবেন। এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দেবেন, এর বাইরে অন্য কোথাও কোনো কাজ আপনারা করবেন না, ঠিক আছে। এতে তাহলে আমার আবার নতুন করে ফরম্যাটিং করা লাগবে। তো আপনারা এখানে আর কিছু করবেন না, জাস্ট এখানে নাম দিবেন আর এই 4টা সাবজেক্টের আপনি পয়েন্ট দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে শেয়ারের বিষয়টা কিভাবে দেখেন, তার আগে আমি একটু টাইটেল দিয়ে দিই। ওকে, শেয়ারটা কিভাবে করবেন, এখানে দেখেন একটা শেয়ার অপশন আছে। আবার এটা যদি ফাইল থেকে আপনি শেয়ার, এখান থেকেও আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই শেয়ার থেকেও যেটা আসবে এখান থেকেও সেটা আসবে। তো আমি এখান থেকেই করে দিচ্ছি। আপনারা এই অপশনটা আসবে, যখন শেয়ারে ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে, কারণ এখনো পর্যন্ত শেয়ারটা লক করা। এখান থেকে দেখতে পাচ্ছেন লকের একটা চিহ্ন দেওয়া আছে, লক করা আছে। আপনি এখান থেকে চেঞ্জ টু এনিওন উইথ দ্য লিঙ্ক, এই এখানে একটা আপনাদের এখানে থাকবে আপনার
দুইটা অপশন আছে এখানে, একটা আছে রেস্ট্রিক্টেড, আপনাদের প্রথম যদি আসেন তাহলে এখান থেকে রেস্ট্রিক্টেড থাকবে, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক এটা আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এটা যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এদিকে আর কোনো অপশন আসে না, ঠিক আছে। আপনি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক দেওয়ার পরে এখানে কিছু অপশন দেখতে পাবেন, এটা কিন্তু মেইন কাজ। এটা যদি না জানেন তাহলে আপনি যতই লিংক দেন কোনো কাজ হবে না। আমি লিংকে যখনই প্রবেশ করব তখন আমার এটা আপনার কাছ থেকে অ্যাক্সেস অনুমতি নিতে হবে, আর এটা দিতে গেলে বেশ ঝামেলা, আপনার যে মেইলে যাওয়া লাগবে, অনেক প্রবলেম হয়। এই জন্য কাউকে যদি আপনি লিংক শেয়ার করতে চান বা কোনো যে কোনো জিনিস, সেটা আপনার গুগল ড্রাইভ থেকেও সেম এইভাবেই শেয়ার করতে হয়। তো আপনারা যদি ওখান থেকে কোনো ফাইল শেয়ার করেন সেক্ষেত্রে এই অপশনগুলো একটু খেয়াল করে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তো আমি এনিওয়ান উইথ দ্য লিংক দেওয়ার পরে দেখেন এখানে ভিউয়ার অপশন, ভিউয়ার শো করেছে। আমি যদি দিই আপনারা শুধু দেখতে পারবেন আর কিচ্ছু করতে পারবেন না। আমি এখান থেকে তিনটা অপশন আছে দেখেন, কমেন্টার, ভিউয়ার, এডিটর। আপনারা সবসময় এডিটর দিয়ে দিবেন, আমি এডিটর দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমি জাস্ট এই লিংকটা কপি করব, এখান থেকে টান দিয়ে দেবো, শেষ। আমার এটা কিন্তু শেয়ারেবল হয়ে গেছে। এবার দেখেন এখানে লক নেই, ঠিক আছে। পাবলিক অন দ্য ওয়েব, এখানে যে কোনো পাবলিক আমি জায়গায় লিংক দিব সে এখানে চলে আসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই লিংকটা আপনাদের যে জুমের চ্যাট বক্স আছে এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এখানে এই লিংকে ঢুকেন, যে ফোনে আছেন, যদি ফোনে অ্যাপস থাকে তাহলে এখান থেকে ঢুকে যান, অথবা পিসিতে যে যেখানেই আছেন এখানে ক্লিক করলে আপনার সরাসরি চলে যাবে এখানে। আমার এখানে যে পেজটা আছে এখানে চলে আসবে। এই যে অলরেডি এখানে একদম চলে আসছে, ঠিক আছে। দেখেন দুইজন আছে। আপনারা সবাই একটু খেয়াল করেন, কাজ করেন, এবং পাশাপাশি এখানে একটু দেখেন যে কিভাবে আসলে শেয়ার করে কাজ করে। বাট আর এটাই কেন আমরা শিখতেছি, এটা দেখারও মূল কারণ কি সেটাও কিন্তু বোঝার আছে। এখন বর্তমানে এইভাবে লিঙ্কটা দেয় এবং বায়াররা বসে বসে দেখে আপনি কি কাজ করতেছেন, এগুলো কিন্তু দেখে, ঠিক আছে। তো এই জন্য একেবারে সরাসরি এখানে কাজ করা যায়। আমি এখানে বসে বসে দেখতে পাচ্ছি যে আপনি কি কাজ করছেন এবং কতজন এখানে আছেন। তো এই সব সুবিধার কারণেই এইভাবে লিঙ্ক শেয়ারের মাধ্যমে কাজ করা হয়। গুগল ডক্সটা এই জন্য বর্তমানে খুবই জনপ্রিয়, ঠিক আছে। এবং আপনার স্কুল, ইউনিভার্সিটি, এখন যেহেতু লকডাউনে অনেকের অনলাইনে ক্লাস চলছে, তো এই বিষয়টা কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে ব্যবহার করে। আপনার এখানে তাদের তথ্য সংগ্রহ করে, যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে লিংক দিয়ে দেয়। সবাই লিংক থেকে এইভাবে দেখতে পারে, তাদের যে তথ্য নেওয়া সেগুলো দেখতে পারে। যদি অ্যাটেন্ডেন্স নেওয়ার হয়, অ্যাটেন্ডেন্সও দেখা যাচ্ছে গুগল ফর্মের মাধ্যমে এখন নিয়ে থাকে, ঠিক আছে। এবং এখানেও কিন্তু নেওয়া সম্ভব। ওকে, আপনারা যারা কাজ করেছেন এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি প্রায় 10 জনের মতো আছেন, ঠিক আছে। আপনারা যারা করেছেন এই পর্যন্তই থাক, আর করতে হবে না, আমরা আমরা একটু সামনে আগাবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন এখানে আপনারা কাজ করছেন, এভাবে গ্রুপ ওয়াইজ কাজ করা যায় এটার মাধ্যমে। এই জন্য এখানে কাজ করাটা খুবই সহজ, এবং একসঙ্গে আপনি অনেকে যেহেতু কাজ করতে পারছি সেক্ষেত্রে অল্প সময়ে অনেক বেশি কাজ করা পসিবল, ঠিক আছে। এই জন্যই এখানে কাজ করা হয়। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার গুগল ডক্সও এভাবে শেয়ার করতে পারবেন সেম ভাবে, এখানে এরকম কাজ করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা,
ওকে, তো আমরা এখানে মোটামুটি কয়েকজন আমরা এখানে যেটা ইনপুট করলাম। এবার আমাদের মূল যেটা সেটা হচ্ছে এখানে যেহেতু 4টা সাবজেক্ট আছে, তো আমরা এখানে কি বের করব? টোটাল বের করব। টোটাল কিভাবে বের করা যায়? সাম যোগ করব। তো এটা কয়েকভাবে করা যায়। তো আমি প্রথমে দেখাবো একটু আপনার কঠিন ভাবে, কঠিন যেটা সেটা, এরপরে সহজটায় যাবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমাকে যে কোনো ফর্মুলা আপনি যেটাই করেন, ফর্মুলা করতে হলে আপনাকে অবশ্যই সমান সমান চিহ্নটা আগে দিতে হবে, এটা ছাড়া ফর্মুলা হবে না। তো আমি এখানে সমান সমান চিহ্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে দেখেন প্রথম যেটা আছে সব থেকে কঠিন যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি প্রথমে এখানে একটা ক্লিক করেন। আমার যে এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন, এই সেলগুলো কিন্তু প্রত্যেকটার একটা করে নাম আছে, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম, ইউনিক নেম বলে, ঠিক আছে? কারণ এই সেলে যে নাম আছে পাশের সেলে সেই নাম হবে না। দেখেন এই সেলটার নাম কিভাবে আমরা বুঝবো? এই উপর থেকে যদি কলামে খেয়াল করি, তাহলে আপনার কত নম্বর কলামে আছে, কত কলামে আছে? এফ এ আছে, কলাম এফ এ, ঠিক আছে? এবার এখান থেকে রো কততে আছে? 2 নম্বর রোতে আছে, সরি 3 নম্বর রোতে আছে। তাহলে এটার সেলটার নাম কি? F3। দেখেন F3। এরপরে যদি এটা আসেন তাহলে G3। এভাবে প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা নাম আছে। তো আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করেও ঘরগুলো সিলেক্ট করতে পারেন, আবার আপনি আপনার হাতে টাইপও করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে একটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে জাস্ট আমি যেহেতু যোগ করবো, আমি প্লাস দিয়ে দিলাম, কিবোর্ড থেকে প্লাস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে এই যে পরের ঘরটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আবার প্লাস দিলাম। এরপরে এখান থেকে আপনি চাইলে, যেহেতু আমি 2টা মাউস পয়েন্টার দিয়ে নিয়েছি, এবার আমি চাইলে এখান থেকে এটা টাইপ করতে পারি। তো এটা দেখেন টাইপ করার আগে সেলের নাম কি আছে? H3, ঠিক আছে? তো আমি H3টা দেখেন আমি এখান থেকে হাতে টাইপ করে নিচ্ছি, H3 টাইপ করা হলো। এবার জাস্ট প্লাস দিব। এবার আরেকটা ঘর আছে, আমি এটা নিয়ে নিব। দেখেন আমার 4টা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, 4টা ঘর নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে ইন্টার প্রেস করব। দেখেন আমার এই যে 4টা ঘরের যে রেজাল্ট টোটাল, সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। এবার এখানে আমি যদি অটোফিল একটা অপশন আসছে, এটা গুগল শিটে শো করে, এমএস এক্সেলে এই মেসেজটা শো করে না, বাট আপনি অটো এই কাজটা করার জন্য করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটা ফর্মুলা দেখলাম, আমরা আরেকটা ফর্মুলা দেখবো। যেহেতু আমি এখানে পরপর 4টা ফর্মুলা দেখাবো, একই সিস্টেমে 4টা, এই জন্য আমি আর অটো এটা করলাম না, আমি একটু দেখাই। আচ্ছা, তো এটা যে ফর্মুলাটা, যে সিস্টেমটা দেখলাম, এটা হচ্ছে একটু কঠিন। এবার আরেকটু সহজে যাই। সেটা কি? সেটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে। আমরা সামের জন্য একটা কিওয়ার্ড আছে, যোগ করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি? কিওয়ার্ডটা হচ্ছে সাম, ঠিক আছে? তো অবশ্যই এখানে সমান সমান চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা লিখবো সাম, SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব করে। এবার আমাদের এখানে রেঞ্জ দিতে হবে। রেঞ্জটা কি? দেখেন এইখান থেকে শুরু হয়ে এখানে শেষ, মানে একটা এরিয়াটা আমাকে দিতে হবে। তো আমার কোন এরিয়া? এখানে 4টা ঘর আছে, আমার এই 4টা F4 থেকে I4 পর্যন্ত আমার রেঞ্জ। তো আমি এখান থেকে সরাসরি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে, ঠিক আছে? 4টা ঘর সিলেক্ট করলাম। এবার দেখেন প্রথমটা F4 আর লাস্টেরটা I4, এই 2টা সেলের নাম শো করেছে, কিন্তু মাঝখানে একটা অপশন আছে, চিহ্ন আছে, দেখেন ইস টু। এই ইস টুটা আপনার মিন করে হচ্ছে থেকে, ইস টু হচ্ছে থেকে, F4 থেকে I4 থেকে মিন করে, ঠিক আছে? সো আমার রেঞ্জ নেওয়া হয়ে গেছে। এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে? আমার রেঞ্জ শেষ, কাজ শেষ। এবার জাস্ট ইন্টার প্রেস করব, দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। এই হচ্ছে 2টা নিয়ম দেখলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে সমান সমান দিয়ে সাম দিলাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব করে। এবার দেখেন অনেক সময় এমন হতে পারে যে আপনার 4টা ঘর আছে, 4টা থেকে যে কোনো একটা আপনার টোটালে ধরা লাগবে না, মানে আপনি 4টা না 3টা যোগ করতে চাচ্ছেন, একটা যোগ করবেন না। এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন প্রথমটা আপনি সিলেক্ট করবেন, প্রথম ঘরটা নিবেন, নিয়ে এরপর একটা কমা দিবেন, দিলেন, দ্বিতীয়টা নিলেন, কমা দিবেন। আপনি এবার তৃতীয়টা বাদও দিতে পারেন, অথবা তৃতীয় নিবেন, চতুর্থটা নিবেন না, এরকম। তো আমি তৃতীয়টা বাদ দিলাম, দিয়ে চতুর্থটা নিলাম, শেষ। এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এবার জাস্ট ইন্টার প্রেস করে দেবো। দেখেন এই 3টা ঘর আসছে, এই মাঝখানে এটা কিন্তু এখনো আসেনি। দেখেন কিভাবে, এখানে 235 আছে। এবার আমি যদি এখানে কমা দিয়ে এই ঘরটা অ্যাড করে দিই, এবার দেখেন, আচ্ছা
সরি 235 ছিল সম্ভবত। হ্যাঁ, এটা এখন কিন্তু যোগ হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, এভাবে আমরা এই আর একটা নিয়ম, আপনি কোনো ঘর বাদ না দিয়েও সবগুলো এভাবে যোগ করতে পারেন। আপনি যদি রেঞ্জ না দিয়ে, ইস্টু না দিয়ে, কমা কমা দিয়েও অ্যাড করেন, তাহলেও প্রত্যেকটা ঘর এভাবে যোগ করা সম্ভব। আচ্ছা, এরপরে সব থেকে ইজি যে মেথডটা আছে সেটা হচ্ছে এখানে এই যে ঘরে আপনি টোটাল বের করবেন সেখানে একটা ক্লিক করবেন। এই যে আমি এই ঘরটায় আমার মাউস বাটনে এটা ক্লিক করেছি। এবার কি করব, দেখেন এই যে মেনু একদম শেষে এসে দেখেন একটা অপশন আছে ফাংশন। এখান থেকে জাস্ট এই ড্রপ ডাউন অপশনটা, এই যে তীরের মতো যেটা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে সাম। তো এই অপশনগুলো হচ্ছে অটো সাম বলা হয়, এমএস এক্সেল এ অটো সাম বলা হয়, এখানেও সেম। এমএস এক্সেল আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি এখানে যদি আমি সামে ক্লিক করি তো দেখেন সমান সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট, স্টার্ট এবং ক্লোজ দুইটাই আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো রেঞ্জ আসে না। কিন্তু আপনি যদি এমএস এক্সেল এটা করতেন, অটো সাম দিতেন, সেই ক্ষেত্রে আপনার রেঞ্জও এখানে চলে আসতো, অটোমেটিক রেঞ্জটা নিয়ে নেয় এমএস এক্সেলে, কিন্তু গুগল শিটে এটা নেয় না। এই আর কি পার্থক্য। তো এখানে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে রেঞ্জটা দিয়ে দেন, ইন্টার প্রেস করেন, আপনার রেজাল্ট বের হয়ে গেছে, টোটাল বের হয়ে গেছে। আচ্ছা, তো আমরা 4টা নিয়ম দেখলাম সামের। এবার আমরা চাচ্ছি যে আপনার এখানে অনেক ডেটা থাকতে পারে, 1000 2000 যাই থাকুক, আপনি তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে ফর্মুলা করবেন না। সেক্ষেত্রে কি করবেন, একটা ঘরে আপনি ফর্মুলা ব্যবহার করবেন, করে জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট করা আছে, এখান থেকে একটা চার কোণা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে যতদূর আপনার ডেটা আছে ততদূর আপনি টেনে নিয়ে আসেন। তো আমার এই পর্যন্ত আছে, আমি এই পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। দেখেন এই প্রত্যেকটা ঘরে আপনার টোটাল কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে দেখেন আমি সাম দেখলাম, এরপরে আমি দেখবো আপনার এভারেজ, ঠিক আছে। আচ্ছা, এভারেজটা সেম, আপনি সমান সমান চিহ্ন দিব, দিয়ে এভারেজ একটা কিওয়ার্ড আছে, এভারেজটা লিখবো। আপনি এবার এভি বা এরকম লেখার পরে এখানে সাজেশন পাবেন, আপনি চাইলে এখান থেকে নিতেও পারেন, অথবা আপনি পুরোপুরি হাতে টাইপ করতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। আচ্ছা, এভারেজটা দেখেন এখানে আপনার রেঞ্জটা নিয়ে নিয়েছি, কিন্তু আমি এই রেঞ্জটা নিব না, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট আমার এভারেজটা আমি টোটালটা নিব না, আমি নিব 4টা সাবজেক্ট, এখান থেকে এভারেজ বের করব, ঠিক আছে। আমি 4টা রেঞ্জ নিয়ে নিলাম, নিয়ে জাস্ট ইন্টারফেস করব। দেখেন এভারেজটা কিন্তু চলে আসছে। এবার আপনি এখানে মাউস পয়েন্টার নিয়ে আপনার এই সেলে সিলেক্ট করে দেন এই পয়েন্ট ধরে টেনে নিচে নিয়ে আসেন, আমার কিন্তু এভারেজ প্রত্যেকটা ঘরে বের হয়ে গেল। এভাবে আমরা এভারেজটা বের করতে পারি। আচ্ছা, এরপরে আমরা বের করব ম্যাক্সিমাম মিনিমাম, মানে আমার এখানে 4টা সাবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কাদের আছে এটা বের করব, এবং মিনিমাম কাদের আছে সেটা বের করব। তো প্রথমে আমরা ম্যাক্সিমামে যাব। ম্যাক্সিমামের কিওয়ার্ড হচ্ছে আপনার ম্যাক্স, ঠিক আছে। আচ্ছা, তো আমি সমান সমান দিব, এরপরে কি দ্যাট কিওয়ার্ডটা দিব, ম্যাক্স দিলাম। আচ্ছা, দিয়ে এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিব, দিয়ে রেঞ্জটা দিব। তো আমার ম্যাক্সিমাম অবশ্যই 4টা সাবজেক্টের মধ্যে হতে হবে, তো আমি এই 4টা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এবার এন্টার প্রেস করেন, দেখেন আমার ম্যাক্সিমাম কত আছে এখানে, 98 98 আছে। এই যে দুই জায়গায় 98 আছে, যে কোনো একটা আমি ধরে নিলাম, 98 আমার ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি এখান থেকে যদি অটো ফিল এটা দিয়ে দেন, তাহলে সবগুলো এই যে অটোতে চলে আসবে। আপনি যদি এটা না দিতে চান, তাহলে এখান থেকে এই পয়েন্টটা টেনেও আনতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব মিনিমাম। মিনিমামের কিওয়ার্ড হচ্ছে মিন, MIN, মিন, ঠিক আছে, মিন। এখান থেকে আমি রেঞ্জটা দিয়ে দিই, 4টা ঘর দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে মিনিমাম কত আছে, 55, ঠিক আছে, 55 আছে মিনিমাম, সেটা আমি এখানে দেখতে পেলাম। আচ্ছা, এবার এখান থেকে আমি টেনে আমার নিচ পর্যন্ত নিয়ে আসবো। আচ্ছা, আরো একটা অপশন আছে দেখেন, আমি এখানের ফর্মুলাগুলো, সরি,
আচ্ছা, আমার এই তিনটা জায়গায় ফর্মুলা আছে, আমি আরো কয়েকটা ফর্মুলা দেখি তারপরে আমরা দেখছি। আচ্ছা, এখানে আমি বের করব কাউন্ট এবং কাউন্টার। আচ্ছা, আরেকটা আছে কাউন্ট ব্লাঙ্ক, ঠিক আছে। এটা কি, আমরা যদি অ্যাবসেন্ট বের করতে চাই সেটা আমরা এটার মাধ্যমে করতে পারি। তো আমি প্রথমে কাউন্ট এবং কাউন্টার পার্থক্যটা একটু দেখি। কাউন্ট দেখব প্রথমে, আরেকটা হচ্ছে কাউন্টার। আচ্ছা, দেখেন, সমান সমান দিলাম, কাউন্ট কিওয়ার্ডটা দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, দিয়ে আমি এখান থেকে পুরো রেঞ্জটা দিব। দেখেন, কাউন্ট মানে হচ্ছে আপনার এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, যে ঘরে ভ্যালু আছে, ভ্যালু বা ক্যারেক্টার যাই থাকুক বা কিছু লেখা আছে, সেই ঘর কতগুলো ঘরে লেখা আছে সেই ঘরগুলো এখানে দেখাবে, ঠিক আছে। কয়টা ঘর সেটা, সেই নাম্বারটা দেখাবে। তো আমি এখানে যেহেতু আমার প্রত্যেকটা ঘরে ভ্যালু আছে, আমি প্রত্যেকটা ঘর এখান থেকে দিয়ে দিলাম। আমি পুরোটা সিলেক্ট করলাম, একদম মিনিমাম পর্যন্ত দিয়ে দিলাম। দেখেন, দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। আচ্ছা, এবার এখানে সেম আমি সমান সমান দিয়ে কাউন্টটা দিব, কাউন্টটা দিয়েছি, সরি, ফার্স্ট ব্র্যাকেট। এখানে আপনার কাউন্টেও যে রেঞ্জটা নিয়েছি, কাউন্টে যে রেঞ্জটা নিয়েছি আমি এখান থেকে কাউন্টটা সেম রেঞ্জটাই নিব মিনিমাম পর্যন্ত, ঠিক আছে। নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখেন, আমি কাউন্টটাতেও যে রেঞ্জ নিয়েছি, কাউন্টেও সেই রেঞ্জ নিয়েছি, কিন্তু দেখেন দুইটাতে দুইটা নাম্বার, দুই রকম নাম্বার আসছে, একটা আসছে 8 আর একটা আসছে 9। কিন্তু এটার কারণ কি, আমি রেঞ্জ তো দুইটাই একই নিয়েছি, এর কারণ কি আছে? কারণ হচ্ছে দেখেন, কাউন্ট হচ্ছে শুধুমাত্র ভ্যালু কাউন্ট করে। দেখেন, এই যে ঘরগুলো ভ্যালু আছে এইগুলো কাউন্ট করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা ঘরে ভ্যালু আছে, সেটা সে কাউন্ট করেছে। কিন্তু এই যে ক্যারেক্টার আছে, লেখা আছে, এই লেখাটা কাউন্ট এখানে গোনে না, ঠিক আছে। কাউন্ট এটা নেয় না, এ শুধুমাত্র ভ্যালু কাউন্ট করে, ক্যারেক্টার কাউন্ট করে না। কিন্তু কাউন্টটা ভ্যালু ক্যারেক্টার যাই থাকুক সবকিছু কাউন্ট করে, ঠিক আছে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এই জন্য আপনার যদি কখনো শুধু ভ্যালু কাউন্ট করার প্রয়োজন হয় তাহলে কাউন্টার কাজ করবেন, আর যদি শুধু ভ্যালু ক্যারেক্টার সবই দরকার হয় তাহলে সেখান থেকে কাউন্টার নিয়ে নেবেন। দেখেন, আমি যদি এখান থেকে একটা আপনার এখান থেকে যদি একটা ভ্যালু মুছে দিই, দেখেন এখানে 7টা, এখানে 8টা, মানে একটা ঘর ফাঁকা আছে, তাই এখানে আর নেয়, ঠিক আছে, এখানে আর নেয়। আচ্ছা, আবার এখানে যদি দিয়ে দিই, দেখেন আবার কিন্তু এখানে 8 9টা নিয়ে নিয়েছে। এটার কাজ হচ্ছে যে ঘরে ভ্যালু বা কাউন্ট কিছু পাবে, একেবারে ফাঁকা নাই, সেই ঘরগুলো সে কাউন্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন এইখানে আমি 5টা ফর্মুলা কিন্তু আমার ব্যবহার করা হয়ে গেছে। এবার আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে পুরোটা মার্ক করেন। মার্ক করার পরে এখানে দেখেন পয়েন্ট আসছে, এই পয়েন্টটা ধরে এবার নিচ পর্যন্ত নিয়ে আসেন। দেখেন সবগুলো একসঙ্গে পেয়ে গেছেন। এইভাবে আপনি প্রথম লাইন সব ফর্মুলা যে কাজগুলো করা সব আপনি করেন, করে পুরোটা একসঙ্গে মার্ক করেন, পুরো একটা লাইন মার্ক করে এবার এভাবে টেনে নিয়ে আসেন। তো দেখেন আপনি কিন্তু একবারে সবগুলো ঘরের কাজ করে ফেলতে পারছেন, খুবই সহজ। এবং এক্সেলের মূল বিষয় হচ্ছে কি, আপনি ফর্মুলার কাজটা যদি জানা থাকে, আপনি জাস্ট একটু টেকনিক করবেন, টেকনিক খাটিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে খুব কম সময়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, ফর্মুলা আমরা কয়টা দেখলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফর্মুলা দেখেছি, ঠিক আছে। এরপরে একটা ফর্মুলা আছে অনেকে জানতে চায়, সেটা হচ্ছে ইফ। ইফ কন্ডিশনের ফর্মুলাটা ওভাবে দেখানো হয় না, কারণ ওটা হচ্ছে অ্যাডভান্স, আর আমাদের ওটা দরকারও নেই আমাদের কাজের জন্য। তো আপনারা যদি দেখতে চান তাহলে এটা একটু দেখে নেবেন, কারণ ইফ এর ফর্মুলাটা অনেক বড়। ইফ কন্ডিশনের ফর্মুলা আপনার বিশেষ করে গ্রেড বের করা, যেটা গ্রেড বের করতে গেলে যে ফর্মুলা আছে এটা অনেক বড়, প্রায় 2 2.5 লাইনের একটা ল। এবং সেটা যদি আমি এখন এটা দেখায় বোঝাতে যাই তাহলে আমার মিনিমাম এখানে 12:30টা থেকে 1টা বেজে যাবে, এত সময় লাগে। এই জন্য আমি ওটা আমরা দেখাই না, আপনার যদি দরকার হয় একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলা আমাদের এই পর্যন্তই। তো এর বাইরে কয়েকটা জিনিস আমি একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এমএস এক্সেল, এখানে না, কারণ এখানে এই অপশনগুলো ওভাবে ভালোভাবে কাজ করা যায় না। আমরা ওটা একটু দেখবো এমএস এক্সেল থেকে।
তার আগে আরেকটা বিষয় আমি মিস করে গেছি। দেখেন আপনি এখানে যে টেবিলটা নিয়েছেন, এই যে টেবিলের শেষ কোথায়, এই এখানে। কিন্তু আপনার ডেটা এখানে নিতে নিতে হয়তো এই শেষের ঘরে এসে মনে হলো যে না, আমার তো আরো টেবিল আরো বড় দরকার। তখন কি আপনি নতুন করে টেবিল নেবেন? না, নতুন করে কিন্তু নেবেন না। আমরা এখান থেকে কি করব, জাস্ট শেষ যে ঘরটা আছে, এই শেষ যে রোটা, এখানে জাস্ট এটা মার্ক করবেন। দেখেন এটা মার্ক করবেন, করার পরে দেখেন এখানে এই যে পয়েন্ট আসছে, আপনি এখান থেকে জাস্ট এবার টেনে নিয়ে আসেন। তো কত দূর লাগবে আপনি টেনে নিয়ে আসেন, এনে ছেড়ে দেন। দেখেন এটা বড় হয়ে গিয়েছে যে এখান থেকে। আচ্ছা, এরপরে দেখেন আপনার আমরা যেভাবে আমরা যখন এমএস সরি আমরা গুগল ডক্সে যখন দুই তিনটা সেল একসঙ্গে একটা সেল করেছিলাম, সেক্ষেত্রে আমরা মার্জ করেছিলাম। সেটা কিন্তু এখানেও করা সম্ভব। এখানে যদি আপনি আমি এই ঘরটায় যেহেতু কোনো দিইনি, বর্ডার দিই, বর্ডার দিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, বর্ডার দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি এই ঘরটা আমার পুরোটা একটা সেল হবে, এতগুলো সেল হবে না। সেটা আমরা কিভাবে করবো, জাস্ট এটা মার্ক করলাম, করে এখান থেকে এই দেখেন বর্ডারের পাশে ডান সাইডে দেখেন একটা অপশন আছে মার্জ সেল, এখানে একটা ক্লিক করে দেবো, দিলে দেখেন এই যে পুরোটা মার্জ হয়ে গেছে। এবার আপনি এখানে একটা কিছু লেখেন। আচ্ছা, এটা দিলাম, দিয়ে এটা একটু বড় করতে হবে অবশ্য। আমি এখান থেকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি, 24 দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে অ্যালাইনমেন্ট করে আমি সেন্টারে নিয়ে আসছি। দেখেন এই যে আমার যদি এরকম কোনো হেডে টাইটেল দিতে হয়, তাহলে আমরা এভাবে টাইটেল দিতে পারি। ঠিক আছে, এরপর একটা অপশন আছে দেখেন, শর্টিং করার জন্য আপনার ফিল্টার আনার প্রয়োজন আছে। ঠিক আছে, এই ফিল্টারটা কিভাবে আনবেন, দেখেন ফিল্টার এখানে জাস্ট উপরে মার্ক করবেন, উপরে যে ঘরটা আছে এই কলমটা মার্ক করবেন। নর্মালি ফিল্টার এরকম উপরে হয়, হেডে হয়, উপরের দিকে রোতে হয়, এই জন্য আপনি এটা মার্ক করে এই দেখেন ফিল্টার ফাংশনের পাশে একটা অপশন আছে ফিল্টার, ক্রিয়েট এ ফিল্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। দিয়ে জাস্ট এখানে যা আছে এভাবে ফিল্টার ফর মি, ফর এভরিওয়ানও দিতে পারেন। আমি এভরিওয়ান দিয়ে দিলাম, যেহেতু আমার এটা শেয়ার করা ছিল এই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন আমি এখানে আমার নিচে আসবে, আচ্ছা এই হচ্ছে ফিল্টার। এভাবে ফিল্টার এনে ফিল্টারের কাজটা কি, ফিল্টারের কাজ হচ্ছে শর্টিং করা। দেখেন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে প্রথম আছে শর্ট এ টু জেড, মানে আপনার এখানে যে নামগুলো আছে এখানে এ থেকে জেড পর্যন্ত শো করবে, মানে এ দিয়ে শুরু সেই নামটা আগে আসবে, এরপরে বি দিয়ে শুরু, এভাবে। তো আমি এখানে যদি শর্ট এ টু জেড দিয়ে দিই, দেখেন কিছু কিছু নাম আগে পিছে হয়ে গিয়েছে। প্রথমে এ, এরপরে এ বি সি ডি, এগুলো বাদ দিয়ে শুরু সিরিয়াল অনুযায়ী এনটা আগে পাইছে তাই এন নাম দিয়ে শুরুতে আসছে। এরকম এ থেকে জেড পর্যন্ত। আপনি যদি চান আরো জেড থেকে এ, মানে উল্টা দেখেন, এই দেখেন এস সবার আগে আছে, এ একেবারে শেষে চলে গিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা শর্টিং গুলো করতে পারি। শর্ট বাই কালার, আমি যদি এখানে কোনো কালার দিই তাহলে সেই কালার দিয়েও করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন এই একটা কালার, তো এটা তো যেহেতু সবার মধ্যে আছে, একটা সাদা দিয়ে আছে, দেখেন এই যে একজন সাদা, এই কালারটা সাদা করা আছে। তো এইটা আমার যেহেতু একটা কালার, দুইটা কালার আছে এর মধ্যে, তো আমি শর্ট, আমি যদি শুধু ফিল ফিল কালার একটা হয় এটা যদি দিয়ে দিই, তাহলে এটা দেখেন প্রথমে আছে শর্ট করা। তো যেহেতু প্রথমে আগে থেকেই আছে, তো আমি আর এটা আলাদা করে দেখলাম না। এরপরে দেখেন আরো আছে অনেক কিছু, এখান থেকে আপনি একটু শর্টিংটা দেখে নেবেন। যদি নির্দিষ্ট কোনো, দেখেন এখানে যে নামগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা নাম আছে। তা আপনি যদি এখান থেকে নির্দিষ্ট একজনের নাম চান, সেটা আপনি এখান থেকে প্রথমে সবগুলো আনচেক করে দিবেন। আচ্ছা, ক্লিয়ার অল, হ্যাঁ ক্লিয়ার অল হয়েছে। এবার আপনি নির্দিষ্ট একজনকে চাচ্ছেন, আপনাকে বলা হলো যে আপনার এখানে যে রেজাল্ট শিট আছে এখান থেকে নাসির নামে যে আছে, নাসির নামে যাদের রেজাল্ট আছে তাদের বের করেন। এখন হয়তো বলতে পারে যে নাসির এত রোল, এরকম একটা নির্দিষ্ট, হয়তো নাসির 5 জন 6 জনও থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রথমে আপনি নাসির বের করেন। আমি এখানে নাসিরে ক্লিক দিলাম, দিয়ে ওকে। দেখেন নাসির যে আছে সে শুধুমাত্র তার রেজাল্টটা এখানে চলে আসছে। এবার যদি তার যদি কোনো আইডি থাকে নির্দিষ্ট, যেহেতু 4-5 জন নাসির থাকতে পারে, সেক্ষেত্রে তো আপনাকে আইডি থাকবে। তো আপনি এখানে আইডি একটা অপশন থাকলে আপনি এখান থেকে শর্ট দিয়ে এইখানে আপনার, যেহেতু এখানে আমার নাম্বার দেওয়া, নাম্বার শো করছে, আপনার যদি আইডি হয় তাহলে আইডি গুলো থাকবে। এবার এখান থেকে সব আপনি ক্লিয়ার করে দিয়ে এবার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, সার্চ করার অপশনও আছে, আপনার অনেক ডেটা থাকলে সার্চ করতে পারবেন। দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, দিলে আপনার সেই আইডি যে নাসির আছে সেটা বের হয়ে আসবে। ঠিক আছে, এইভাবে এইখানে শর্টিং গুলো করতে পারবেন। ওকে,
আচ্ছা, তো এভাবে শর্টের যে কাজগুলো আপনারা আরেকটু বাসায় যখন প্র্যাকটিস করবেন, এখানে প্রত্যেকটা অপশন এখানে যা আছে এমন কিছু নেই যে এখানে কাজ করলে যে নষ্ট হয়ে যাবে, ক্ষতি হতে পারে, এমন কিছু না। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? সবকিছু তো আসলে এত বিস্তারিত দেখানো সম্ভব হয়ে ওঠে না। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন আরো অনেক কিছু বুঝতে পারবেন। সব মেইন বিষয় হচ্ছে যা কিছুই শিখেন না কেন, একটা মানুষ হাতে ধরে সবকিছু কিন্তু শিখায় না, অনেক কিছু বাকি থেকে যায়। এগুলো হচ্ছে রিসার্চ করতে হয়, নিজের দেখতে হয়, দেখে দেখে আস্তে আস্তে শিখতে হয়, ঠিক আছে? আমি যে এখানে অনেক কিছু কিন্তু আমি মিস করে যাব এবং সবকিছু দেখানো সম্ভব হয়ও না। কিন্তু আপনি আপনার কাজের জন্য আপনি রিসার্চ করবেন, বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কি আছে। একটা আমি এই শর্টিং জাস্ট একটু দেখিয়েছি, আপনি প্রত্যেকটা অপশন একটু দেখেন না কি আছে, এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে কি হয়, এগুলো একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ফিল্টারটা কিভাবে অ্যাড করতে হয় দেখলাম। আচ্ছা, এখানে মোটামুটি গুগল শিটের কাজ আমাদের শেষ। আমি জাস্ট একটু এমএস এক্সেলে যে দুইটা অপশনের কাজ একটু দেখাবো, এটা আমি অল্প করে দেখাবো, এটা মোটেই দেখাই না, কিন্তু যেহেতু আমি একটু হাতে সময় অল্প একটু নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস শেষ হলে যখন প্র্যাকটিস করবেন, যেখান থেকে পারেন আপনারা আরো বিস্তারিত এগুলো শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এমএস এক্সেলে চলে যাচ্ছি। আচ্ছা, এটা যেহেতু গুগল ডক্স এর কাজ আমরা আমাদের মোটামুটি শেষ এখান থেকে যা, এবং ইনসার্ট দেখেন, ইনসার্ট এখান থেকে আপনি রো, যেহেতু আমার এখান থেকে রো নেওয়া সম্ভব আছে, আমি রো তো আরো চাইলে নিজে থেকেই নিতে পারছি, তো আমার এখান থেকে দরকার হচ্ছে না, ঠিক আছে? এগুলো যদি আপনার দরকার হয় তাহলে এখান থেকে নিতে পারবেন, কলাম নিতে পারবেন। দেখেন আমি যেমন নিচে বাড়িয়েছি, আপনার যদি সাইডেও দরকার হয় তাও সাইডে কিন্তু নিতে পারছেন। দেখেন আমি মার্ক করলাম, আমি এখানে মার্ক করলাম, এই যে দেখেন পয়েন্ট চলে আসছে। আমি এবার যদি এদিকে নিয়ে যাই, এই দেখেন আমার এদিকে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু সাইডে, উপরে, নিচে যেখানে খুশি আমরা কম বেশি করে নিতে পারবো। আচ্ছা, ওকে, আমি এখানে একটু দেখাচ্ছি। আপনারা যে দুইটা অপশনের জন্য এখানে আসছে, সেই দুইটার মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, আর একটা হচ্ছে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। এই দুইটা অপশনের কাজ অবশ্যই আপনারা একটু বিস্তারিত আরো দেখে নেবেন, ঠিক আছে? আমি দুই একটা অপশন দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিটা একটু দেখবেন। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটা কি? এখানে যেহেতু একটা রেজাল্ট শিট তৈরি করা আছে, ঠিক আছে? এখানে আপনার কতগুলো স্টুডেন্ট এখানে রেজাল্ট শিট করেন অথবা আপনার স্যালারি শিট করেন বা যাই করেন না কেন, সেখানে কিন্তু একটা লিমিট থাকে যে এত লিমিট, একটা লিমিট থাকবে যে এটার নিচে হলে আপনি ফেল করেছেন। যেমন আমাদের 33-এর নিচে রেজাল্টের ক্ষেত্রে ফেল। আবার অনেক জায়গায় কোম্পানির ক্ষেত্রে হতে পারে যে সেল 20,000-এর নিচে সেল হলে আপনি আপনার টার্গেট আপনি পূরণ করতে পারেননি, এরকম, মানে সেটাও ফেল। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কারণে আপনাকে হয়তো এগুলো ইন্ডিকেট করতে হবে। এখন আমি এখানে চাচ্ছি, যেহেতু আমার রেজাল্ট শিট, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার এখানে যারা ফেল করেছে তাদের আমি একটা মার্ক, মানে যাদেরই 33-এর নিচে পয়েন্ট আসবে তাদের ঘরটা একটা কালার হয়ে যাবে। এখন আমি কিন্তু নিজের মতো করে একটা কালার কিন্তু দিতে পারি। দেখেন আমি এখানে কয়েকটা জায়গায় আছে, যদি এখানে 25, 15, 6, হ্যাঁ করা আছে। এখন দেখেন এখানে 6 আছে, আমি কিন্তু এখানে চাইলেই, এই যে এখান থেকে চাইলেই আমি একটা এখান থেকে মার্ক কালার এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? এই যে কালার একটা দিলাম, কিন্তু আমি যদি এখানে এই পয়েন্ট, দেখা যাচ্ছে আমার এখানে 6 ছিল, আমার এটা 36 হয়ে গেছে, দেখুন আমি ইন্টার দিলাম, আমার এই কালার কিন্তু আর চেঞ্জ হয়নি। কিন্তু আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে একটা ফরম্যাটিং করে এই কালারটা দিই, তাহলে আমার এই কালারগুলো অটোমেটিক, যদি আমার 33 পার হয়ে যায় সেই ক্ষেত্রে এটা আপনার অটোমেটিক একটা কালার, মানে আপনার কালারটা চলে যাবে আর কি অটোমেটিক, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কালার কোনটা ছিল এটা। আচ্ছা, এই জন্য আমার কি করতে হবে, আপনাকে যেহেতু আমার এখানে ম্যাথ আছে কয়টা, এই কয়টা, ঠিক আছে? আমি এই জায়গাটাকে প্রথমে আমাকে মার্ক করতে হবে।
ঠিক আছে। মার্ক করার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস, এখান থেকে গ্রেটার দ্যান লেস দ্যান, ঠিক আছে। তো আমি গ্রেটার দ্যান দিয়েও করতে পারি অথবা লেস দ্যান দিয়েও আমি যেহেতু আমার লেস দ্যান দরকার, আমার কম হলে কালার হবে, তো আমি এখানে লেস দ্যান দিলাম। লেস দ্যান কত দেখেন, ফরম্যাট সেলস দ্যাট আর লেস দ্যান, মানে কত নিচে হলে এটা একটা কালার হবে। তো আমি এখানে দিয়ে দিব 33, ঠিক আছে 33। এবং কালার কি হবে, এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনি কাস্টম করে নিতে পারেন। আমি এখান থেকে লাইট রেড দেওয়া আছে, আমি ইয়েলো দিতে পারি, যে ইয়েলো হয়ে গিয়েছে। আমি এখান থেকে লাইট রেড ফিল, আপনি যা ইচ্ছা এখান থেকে আপনি দিয়ে দিবেন। আমি প্রথমটাই থাক দিয়ে দিলাম। আচ্ছা ওকে, দেখেন এবার কিন্তু আমার এখানে যতগুলো 33-এর নিচে আছে সেগুলো এখানে কিন্তু কালার হয়ে গিয়েছে। এবার আমি যদি এটাকে 36 করে দিই, দেখেন এই যে কালারটা অটোমেটিক চলে গিয়েছে, ঠিক আছে। এই ফরম্যাটিং যদি করেন এভাবে অটোমেটিক কাজ হবে। আচ্ছা, এরপর একটা আছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা কি, একই ভ্যালু অনেক সময় ডাটা কালেকশনের ক্ষেত্রে একই ভ্যালু আপনার দুইবার হয়ে যেতে পারে, ঠিক আছে। একই ভ্যালু দুইবার হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ডুপ্লিকেট ভ্যালু যদি কখনো দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ভ্যালুটা কালার হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে এটা একটু আলাদা দেখাই, মার্ক করলাম। এখান থেকে আমি ফরম্যাট টেবিল, একটা ফরম্যাটের টেবিল নিয়ে নিচ্ছি। ওকে, হ্যাঁ টেবিল নিলাম। এবার এই সেলটা আমি এই কলামটা প্রথমে মার্ক করলাম, যেহেতু আমি এখানে হয়তো নির্দিষ্ট একটা ভ্যালু এখানে দিতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে হোম থেকে কন্ডিশনাল থেকে ডুপ্লিকেট ভ্যালুতে চলে যাবে। আচ্ছা, এখানে ডুপ্লিকেট ভ্যালু হলে কি হবে, আপনার এখানে একটা কালার হবে, ঠিক আছে। ওকে, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন 1 2 3 দিলাম, ইন্টার 1 2 3, দেখেন এবার লাল হয়ে গিয়েছে। আমি যদি এখানে অন্য ভ্যালু দিই 4 দিলাম, দেখেন এবার কিন্তু আর লাল হয়নি। আবার আমি যদি 1 2 3 দিই, 1 2 3, দেখেন আবার লাল হয়ে গিয়েছে। মানে আমার এই লাল হওয়া মানে আমাকে বুঝে নিতে হবে যে এই ভ্যালুটা আমি একবার নিয়েছি। আপনি হয়তো কোনো একটা জিমেইল আপনি জিমেইলে লিস্ট করছেন, সেই ক্ষেত্রে আপনি 100 জিমেইল, এখন আপনার কিন্তু মিস্টেক হতেই পারে, কারণ 100 তো না, আরো বেশি হয়, কয়েক হাজার। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ইমেইল আপনি ডাবল ইনপুট হয়ে যেতেও পারে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি যদি এইগুলো ফরম্যাট সেলগুলো আগের থেকে ফরম্যাট করে নেন, তাহলে কিন্তু আপনার ভ্যালু দুইবার আর হচ্ছে না, আপনি একবার দুইবার দ্বিতীয়বার দিলেই কালার হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমি এখানে একটা দেখালাম কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়। আরো আছে, আপনি চাইলে আরো অনেক কাজ করতে পারেন, সেগুলো একটু ঘেটে দেখে নেবেন। এখানে আরো একটা আছে আপনার, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন বেশ কিছু কালার স্কেল আছে, ডাটা স্কেল আছে, মানে এখানে যে ডেটাগুলো আছে এগুলো একটুখানি ভিজুয়ালাইজ হবে। যেমন কালার স্কেল থেকে আমি যদি একটা দিয়ে দিই, দেখেন এই যে প্রত্যেকটা কালার আছে, যদি এখানে ডাটা বারস আসে, মানে বার হিসেবে শো করবে, দেখেন এই যে বার, মানে একটা বার হিসেবে এটা ভিজুয়ালাইজ হবে। আমার এখানে যত পয়েন্ট আছে আমি এখানে যদি দিয়ে দিই একটা, এই যে বার, আমি কম বেশি করলে এটা কম বেশি হবে, কালারটা কম বেশি হবে, ঠিক আছে। এইগুলো যদি চান, আপনি দেখতে কিন্তু সুন্দর লাগছে, এই ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপরে আপনার ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনের কি কাজ আছে, এখান থেকে দেখেন। দেখেন আমি চাচ্ছি আপনার হয়তো ফোন নাম্বার লেখার প্রয়োজন, ফোন নাম্বার, ঠিক আছে। আপনার একটা লিস্ট আছে, সেখানে আপনার একটা কলামে আপনার ফোন নাম্বার লিখতে হবে, বাংলাদেশি ফোন নাম্বার। বাংলাদেশি ফোন নাম্বারের শুরুতে কিন্তু 0 আছে। এখন দেখেন আমি 0 থেকে দিচ্ছি, 0191010 দিলাম, আমি 11টা দিয়ে দিলাম। এবার ইন্টার যদি প্রেস করি, তাই দেখেন আমার এখানে কিন্তু 0টা নেই, এই যে 0 কিন্তু নেই। আপনি যতবার দিবেন 0 থাকবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এই সেলে ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে, এই যে ফরম্যাট সেল থেকে আপনি আমরা যাব কাস্টম সেল। এখানে দুই ভাবে করা যায়। আচ্ছা, প্রথমে আমি এটা দেখাচ্ছি কাস্টম সেল, ঠিক আছে। আচ্ছা, আমি দুই ভাবে দেখাচ্ছি। প্রথমে একটা আছে, আপনি ফরম্যাট সেল থেকে কাস্টমে যাব, ঠিক আছে।
কাস্টমে এসে এইখানে দেখেন দিলাম, দিয়ে আমাদের ফোন নাম্বার কয়টা ডিজিট হয়, 11টা। তো প্রথমে আপনি 10টা দিব, যেহেতু আমাদের জিরো বাদে 10টা আছে, তো আমি 10টা দিলাম, 1 2 3 4 5 6 7 10। আচ্ছা, এই 10টা ডিজিট আগে পূরণ হবে, হওয়ার পরে এরপর আমি যদি আরেকটা জিরো দিয়ে দিই, এবার 11টা জিরো। তা আমি এখানে যদি এটা দিয়ে দিই, তাহলে আমরা যখন 11 ডিজিটের ফোন নাম্বার দিব, তখন তখন জিরো বাদে 10টা ডিজিট আগে পূরণ হবে। এই যে 11টা জিরো দিয়েছে, এখানে 10টা ডিজিট আগে পূরণ হবে, হওয়ার পর আমি যখন ইন্টার দিব, তখন একটা ডিজিট কিন্তু অটোমেটিক এখানে রয়ে গেছে, সেই ডিজিটটা এখান থেকে থেকে যাবে। আচ্ছা, আমি 11টা ডিজিট দিলাম, দেখেন এবার এটা একটু নিচে টেনে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এই কাজটা আমি পাশে করি। ফরম্যাট সেল কাস্টম 11টা জিরো আমি দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে ফোন নাম্বার দিই 01, দেখেন এবার যদি ইন্টার দিই, তাহলে কিন্তু এবার জিরোটা কিন্তু আর যায়নি, জিরো কিন্তু আছে। এটা হচ্ছে সব থেকে আপনার, এটা হচ্ছে একটু কঠিন। আর সহজ যেটা, সেটা হচ্ছে আপনি এই সেলে ক্লিক করে, রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে জাস্ট এখান থেকে টেক্সট অপশনটা দিয়ে দেবেন, দিয়ে ওকে। এবার যদি এটা হয়ে গেল টেক্সট মোড, এবার আমি যদি লিখি 01 যাই দিই, তাহলে সেটা নিয়ে নেবে। মানে মূলত এক্সেলের মূল সমস্যা হচ্ছে এরা কোনো ভ্যালুর শুরুতে জিরো আপনার নেয় না, ঠিক আছে, জিরো অ্যাকসেপ্ট করে না। এই জন্য এই ফরম্যাট গুলো আপনার সেলগুলো ফরম্যাট করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা অপশন। এরপরে আপনার ডাটা ভ্যালিডেশন থেকে একটা অপশন আছে, দেখেন ডাটা ভ্যালিডেশন। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা কেন ব্যবহার করবো সেটা একটু বলি। এইখানে যে ভ্যালু আছে, দেখেন আপনার এখানে ভ্যালু দিতে হবে কত, রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত। এখন আপনার কিন্তু ভুলে 100, আপনার 100-র বেশি হয়ে যেতে পারে। যেমন আমি এখানে টাইপ করছি, হয়তো টাইপে এখানে আমার একটা 1 বেশি হয়ে গেছে, আমার হলো কত, 162। এখন এইটা যদি থাকে 162, কিন্তু কারো নাম্বার হবে না। এটা কিন্তু আমি ভুল করেছি। এখন এই হিসাবে যদি আমি একটা রেজাল্ট শিট করে দিই, তাহলে আমার কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে গেল। এই সামান্য ভুলের জন্য একটা স্টুডেন্ট অনেক বেশি পেয়ে যেতে পারে, আবার সামান্য একটা ভুলের জন্য কিন্তু আপনার একটা স্টুডেন্ট খারাপ করতে পারে, এরকম হয়। এই সব কারণে দেখেন আমি এখানে একটা দিলাম, অথবা আপনি এখানে ভ্যালু দেওয়ার জায়গায় আপনি ভুলে একটা ইংরেজি অক্ষর দিয়ে, মানে একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমি আরো কয়েক জায়গায় দিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে আরো দিলাম। আচ্ছা, এবার আমি এই যে ভুলগুলো আছে, এই ভুলগুলো আমি এখন হয়তো জানি না। দেখেন আমাদের যখন ফাইবারে কাজ করব, তখন কিন্তু এরকম আছে ফিক্স ফরম্যাটিং, ঠিক আছে, বা ডাটা ফিক্স করা, মানে এই যে ভুলগুলো আছে, এগুলো আপনাকে বের করে খুঁজে ঠিক করে দিতে হবে। এখন আপনি কিভাবে বের করবেন, এটা যদি আমি কাজ করে আপনাকে দিই, তাহলে আপনার কিন্তু আসলে বুঝতে একটু কষ্ট হবে। আপনি যদি একটু মাথায় থাকে, হ্যাঁ এটা তো রেজাল্ট শিট, ঠিক আছে, আমি তাহলে ডাটা ভ্যালিডেশন দিয়ে করতে পারি। কিভাবে, দেখেন প্রথমে ডাটা ভ্যালিডেশন দিলাম, দিয়ে এখান থেকে আপনার টেক্সট লেন্থ, ঠিক আছে, টেক্সট লেন্থ দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে প্রথমে টাইপ থেকে টেক্সট লেন্থ। এবার আপনার লেন্থ কতটুকু, মিনিমাম কত হবে, আমার মিনিমাম এখানে কত, 1। আচ্ছা, 1 থেকে এখানে ম্যাক্সিমাম 100, যেহেতু আমি রেজাল্ট শিট করছি 1 থেকে 100 পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা, টেক্সট লেন্থ দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু কিছু এখনো বুঝতেছি না যে আমার এখানে কোথায় কি ভুল আছে, এগুলো কিন্তু আমি জানি না, এখন পর্যন্ত জানি না। এটা ডাটা ভ্যালিডেশন থেকে সার্কেল ইনভ্যালিড ডাটা, এটা যদি আমি দিয়ে দিই, আচ্ছা আমি এটা হয়তো মার্ক করিনি, সরি, মার্ক করা দরকার। মার্ক করলাম ডাটা ভ্যালিডেশন থেকে টেক্সট লেন্থ 1 থেকে 100, ওকে। ডাটা ভ্যালিডেশন সার্কেল ইনভ্যালিড ডাটা, এখানে এই ফরম্যাটটা সম্ভবত আগে একবার, আমি যেহেতু এখানে কাজ করেছি, আগে একবার ব্যবহার করা আছে, ঠিক আছে। যাই হোক, আপনারা এটা একটু দেখে নেবেন। আমি একটা টেবিল হলে ভালো হতো, আমি এখানে দেখাচ্ছি।
এবার এখানে দেখেন এই জায়গাটা মার্ক করলাম, মার্ক করে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে টাইপ টেক্সট লেন্থ থেকে আচ্ছা এটা না, আমি ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন গেলাম, এখান থেকে ডাটা ভ্যালিডেশন গিয়ে এখান থেকে দিব হচ্ছে আপনার হোল নাম্বার। আচ্ছা এখানে হবে হোল নাম্বার, যেহেতু আমার এখানে শুধুমাত্র নাম্বার নিবে। এরপরে আমার এখানে বিটুইন কত হবে 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি এখান থেকে স্যার দেখি এবার হয় কিনা, আমি আসলে বুঝতেছি না কারণ আগে আমার এখানে কাজ করা আছে। হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে এবার হয়েছে। আচ্ছা দেখেন আমি প্রথমে ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন এখান থেকে আমার এখানে শুধু নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা টেক্সট লেন্থটা হবে হচ্ছে বিশেষ করে ফোন নাম্বার অথবা অন্য কাজের ক্ষেত্রে আমি একটু ওখানে মিস্টেক করেছিলাম। এখানে আমার এই যে সেলগুলো আছে এখানে তো শুধু নাম্বার হবে, এখানে অন্য কোনো ভ্যালু হবে না। এবার এই জন্য আমি হোল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি এনি ভ্যালু দিতাম তাহলে সেই ক্ষেত্রে যে এইটা আমার আসতো না, ঠিক আছে। আমি হোল নাম্বারটা দিলাম, দিয়ে আমার বিটুইন কত থেকে 1 থেকে 100 পর্যন্ত দিয়ে ওকে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে জাস্ট আমি তো দেওয়ার পরে কিন্তু আমি জানি না যে কোথায় কোথায় ভুল আছে। এই ভুলটা বের করার জন্য এই ডাটা ভ্যালিডেশন থেকে সার্কেল ইনভ্যালিড ডাটা এটা আমাকে দেখতে হবে। এখন দেখেন কোথায় কোথায় ভুল আছে, সার্কেল হয়ে আছে 3টা। এবার আমি যদি এখানে ক্লিক করি এবার কিন্তু অন্য জায়গায় আর ক্লিক করলে কাজ হবে না, কারণ এটা আমার আগে ঠিক করতে হবে, তারপরে এটা ঠিক হবে। ক্যান্সেল দিলাম, দেওয়ার পরে দেখেন এবার আমি যদি এখানে নাম্বার দিন, এবার এটা এই সার্কেলটাও চলে গেছে, এটাও ঠিক হয়ে গেছে। 162 আছে, আমি যদি এই একটা কেটে দিই দেখেন এবার কিন্তু সার্কেল চলে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো ধরনের ভুল আমরা বের করতে পারি এবং খুব সহজে এটা করতে পারি। তো এই জন্য আপনারা এইগুলো একটু দেখে নেবেন। আর যেটা টেক্সট লেন্থ দেখলাম সেটা হচ্ছে ফোন নাম্বার যেহেতু 11 ডিজিটের, আপনি ভুলে দেখা যাচ্ছে একটা ডিজিট কম দিলেন অথবা একটা ডিজিট বেশি দিলেন, সেই ক্ষেত্রে এই টেক্সট লেন্থটা দেখে নিতে হয়। যেমন আমি যদি এই সেলটা ফরম্যাট করি, দেখেন আমি এখানে দিলাম, দিয়ে ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন, এরপরে এখান থেকে এনি ভ্যালু থেকে টেক্সট লেন্থ দিয়ে এখান থেকে আমি দিব 11, সরি 11 না, আমি 10 দিয়ে দিই। 11 দিই, কারণ যেহেতু জিরো কাউন্ট করবে না সেই ক্ষেত্রে জিরো অটোমেটিক চলে যায়। তো আমি যদি 11 দিই তো জিরো চলে যাওয়ার কারণে এই ভ্যালুটা নিতে চায় না। আমি 11 দিচ্ছি, আমি জিরো বাদেই দিব। দেখেন আমি 11 দিয়ে দিলাম। আচ্ছা এবার আমি এখানে 1 2 3 4 5 6 7 8 10টা 10টা দিচ্ছি, দেখেন ইন্টার দেব, নিবে না, ঠিক আছে, নিল না। আচ্ছা এবার আমি যদি আরেকটা দিই, এবার ইন্টার দিব, দেখেন নিয়ে নিছে। আবার এখানে যদি আমি এক্সট্রা আরেকটা দিই, এখানে এক্সট্রা আরেকটা অন দিলাম, এবার ইন্টার দিচ্ছি, নিবে না, ঠিক আছে। এজন্য এই যদি আপনি এরকম নির্দিষ্ট অক্ষর বা আপনি যদি ভোটার আইডি কার্ডের কোনো কাজ করতে যান, ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে ওটা কিন্তু একই, সবারই একই, মানে লেন্থ একই। সেক্ষেত্রে এই কাজগুলো যদি আপনি এইভাবে ফরম্যাটগুলো সেলগুলো ফরম্যাটিং করে তারপরে কাজ করেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজেই করা সম্ভব। তো আশা করি বুঝেছেন। আপনারা এই বিষয়গুলো আর একটু ভালোভাবে রিসার্চ করে একটু দেখে নেবেন। আমি এত কথা এটা নিয়ে কোনো ক্লাসেই বলি না, আমি একমাত্র আপনাদের ক্লাসে পড়লাম, জানি না কেন বলেছি, আমার মনে হলো যে আসলে বলা উচিত, এজন্য আর কি বলেছি। তো আপনারা এটা নিয়ে আরেকটু রিসার্চ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা তো আমি এক্সেল এই পর্যন্ত, এক্সেল নিয়ে আজকে আমাদের আর কোনো বিষয় দেখার নেই। আপনারা এটা নিয়ে একটু নিজেরা প্র্যাকটিসও করবেন, পাশাপাশি অবশ্যই ডাটা ভ্যালিডেশন এবং হোম থেকে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য। আপনার যদি শিখতে পারেন, না শিখলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ফিক্সিং এর যে কাজগুলো আছে ভুল বের করা এই কাজগুলো করতে চান তাহলে এটা আপনার দেখতে হবে, এবং আপনার ব্যক্তিগত কাজের জন্য কিন্তু এটা খুবই দরকারি। আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা একটু বেশি করে রিসার্চ করেন, আমি অনেকটাই দেখিয়ে দিয়েছি এবং আরো একটু রিসার্চ করলে আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা
আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস ওখানে বলেছিলাম যে গুগল ডকসে আপনার অটো সামটা রেঞ্জ অটোমেটিক নেয় না, কিন্তু এখানে নেয়। এখানে কেন নেয় দেখেন কিভাবে নেয়। আমি এটা ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন, আমার এই চারটা টোটাল বের করতে হবে। আমি এখানে জাস্ট এই ঘরে সেলে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে সাম, অটো সাম, এখান থেকে জাস্ট আমি সাম, এই যে সামে ক্লিক করে দিলাম, দেখেন এই যে সামটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ও উপরেরটা নিয়েছে, যদিও এখানে যেহেতু মিস আছে, যাই হোক অটোমেটিক ও রেঞ্জটা নিয়ে নেয়, ও এই সিরিয়াল রেঞ্জ নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, যখন আপনারা কাজ করবেন তখন একটু চেক করে নেবেন। ওকে, আচ্ছা, আমরা এক্সেল সম্পর্কে মোটামুটি অনেক কিছুই দেখলাম। আমার যা ছিল টপিকস তার বাইরেও আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে যে টপিকস গুলো ছিল এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমার হাতে আর হয়তো 45 মিনিটের মতো টাইম আছে, যেহেতু আমি 12টার বাইরে আর যাবো না, 12টা এমনি অনেক বেশি হয়ে যাবে। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তো আমাকে একটু মেসেজে জানাবেন যে 12টা অনেক বেশি হয়ে যায় কিনা। আচ্ছা, তো ক্লাস 2 তে যেটা আছে সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস, দুইটা, একটা মার্কেট প্লেস দেখাতে হবে আর একটা, এটা দেখানো যাবে, সমস্যা নেই। আমরা আজকে মেইন যে টপিকস আছে সেটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং দেখবো। ডক শেয়ারিং তো আমরা দেখলাম, তো ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা কালেকশন একই জিনিস। তো ডাটা স্ক্র্যাপিংটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, তো ডাটা স্ক্র্যাপিংটা কি সেটা একটু বলি। স্ক্র্যাপিং হচ্ছে, আমরা জানি যে স্ক্র্যাপিং বাংলায় যদি বোঝাতে যায় একটা শব্দের দ্বারা বোঝায়, সেটা হচ্ছে চাষা বা সেটে ফেলা, ঠিক আছে। সেটে ফেলা বা চাষা, এটা কেন, যে আমি যদি একটা বাঁশ গাছ থেকে একটা বাঁশ কেটে আপনাকে দিই, যদি বলি যে এই বাঁশটা আপনি কাজে ব্যবহার করেন, আপনার কাজে ব্যবহার করেন, এখন আপনি আমি কিন্তু বাঁশ গাছ বলেছি, আমি বলিনি বাঁশ কিন্তু কিনে আনছি কোনো দোকান থেকে, এটা না। আমি বাঁশের যে গাছ আছে সেখান থেকে কেটে আপনাকে দিছি, আপনি কাজে ব্যবহার করেন। আপনি সরাসরি এই বাঁশটা ঠিক ওভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ বাঁশে ডাল আছে, পাতা আছে, এগুলো কিন্তু আপনাকে সেটে সুন্দর করে ছাঁটাই করে এটা ঠিক করে এরপর বাঁশে একটা সাইজ দিতে হবে, এরপর আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। তো সেজন্য ডাটা স্ক্র্যাপিংটা সেম, যে আপনার পাশে যেমন অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি রেখে দিচ্ছেন, ঠিক তেমন একটা ডাটার মধ্যে আপনার একটা ওয়েবসাইট থেকে আপনার তথ্য দরকার। এখন ওখানে কিন্তু অনেক তথ্য আছে, কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয়। এখন আপনার সব তথ্য কিন্তু একসঙ্গে লাগবে না। তো আপনি কি করলেন, যে যে তথ্যগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দিয়ে যে প্রয়োজনীয় তথ্যগুলো এগুলো আপনি কালেক্ট করলেন। তো এটাই হচ্ছে স্ক্র্যাপিং করা, ঠিক আছে। ডাটা মাইনিং করা, মাইনিং মানে কি বুঝি আমরা, যে আপনার সোনা মাইনিং করে বা হীরা মাইনিং করে, কয়লার খনি থেকে হীরা বের করে, কয়লাগুলো কি নিয়ে আসে হীরার সঙ্গে? না, কয়লা কিন্তু তাদের প্রয়োজনীয় না, ঠিক আছে। কয়লা রেখে দেয়, ওখান থেকে হীরা কোথায় আছে সেটা খুঁজে বের করে। তো এরকম ডাটা, আপনাকে অনেকগুলো ডাটা আছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় ডাটা বের করতে হবে। আচ্ছা, স্ক্র্যাপিং দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ক্রিন স্ক্র্যাপিং, একটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। স্ক্রিন স্ক্র্যাপিং কি, যেটা আপনার অফলাইনে আপনার কম্পিউটারে সংরক্ষিত বা আপনার ডিভাইসে যদি কোনো ধরনের ডেটা, এই কাজগুলো করতে হয়, যে এই ডেটা থেকে আপনার প্রয়োজনীয় ডেটা নিলেন, অপ্রয়োজনীয়গুলো ফেলে দিলেন, এরকম এই ধরনের স্ক্র্যাপিং যদি করেন আপনার ডিভাইসের কোনো ফাইলে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্ক্রিন স্ক্র্যাপিং। আপনার ডিভাইসে সংরক্ষিত ফাইলগুলো আপনি স্ক্র্যাপিং করলেন। আর যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করেন, ডাটা স্ক্র্যাপিং করেন, তাহলে সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ডাটা স্ক্র্যাপিং এর ক্ষেত্রে আমরা দুইটা মাধ্যম আমরা ব্যবহার করি, আরো কয়েকটা মাধ্যম আছে, তো আমরা বিশেষ করে যে দুইটা আছে, দুইটাই মোটামুটি অনেক ভালো। তার মধ্যে একটা আজকে দেখবো, আর একটা আজকে দেখাবো না, কারণ হচ্ছে আরেকটা হচ্ছে অনেক অ্যাডভান্স। তো আপনি যদি প্রথমটা ভালোভাবে পারেন, সেকেন্ডটা, কারণ সেকেন্ডটা যদি আমি দুটো একসাথে দেখাই তাহলে আপনারা একটু ঘুলিয়ে যাবে, এই জন্য আমি একটা দেখাবো আর একটা আগামী দিন দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এই ডাটা স্ক্র্যাপিং করতে হলে আমাদের একটা এক্সটেনশন লাগবে, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তথ্য কালেক্ট করি এটার মাধ্যমে, একসঙ্গে অনেক ডেটা। কারণ আপনি একটা ওয়েবসাইটে গিয়ে একটা একটা করে ডেটা কালেক্ট করে আনা, এটা আপনার জন্য আসলে কিন্তু একটু কষ্টকর। আপনি যদি একসঙ্গে 100-200 ডেটা কালেক্ট করতে পারেন সেটা কিন্তু খুবই, এবং আপনাকে ডেটা কালেকশনের ক্ষেত্রে অল্প ডেটা সংগ্রহ করতে বলে না, বলে 5000, 8000, 10,000। এত ডেটা কালেক্ট করা একটা একটা করে যদি করতে হয় আপনার, তাহলে আপনি বুঝতেই পারছেন যে কত সময় আপনার প্রয়োজন। কিন্তু আপনি যদি স্ক্র্যাপিং এর মাধ্যমে এই কাজটা যদি জানেন, তাহলে আপনার খুব কম সময়ে আপনার 5000 ডেটা কালেক্ট করা একদম মানে সময়ের ব্যাপার, খুব বেশি সময়ের প্রয়োজন না, একটু জাস্ট কাজটা আপনার জানতে হবে। তো ডাটা স্ক্র্যাপিং আমরা কিভাবে করে থাকি, বিভিন্ন সফটওয়্যার আছে, তার মধ্যে মেইন দুটো সফটওয়্যার আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এর জন্য আমাদেরকে
আমরা যে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্যবহার করি সেক্ষেত্রে এর কিন্তু কিছু লিমিটেশন আছে। গুগল ক্রোমে যদি এক্সট্রা কিছু ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনার এক্সটেনশন বা অ্যাড অনস ব্যবহার করতে হয়, কারণ এই লিমিটের বাইরে যদি কিছু করতে হয় তাহলে এক্সটেনশন ব্যবহার করতে হয়। তো আমাদের এখানেও যেহেতু আমার ডাটা স্ক্র্যাপিং এর কিছুই গুগল ক্রোমের অন্তর্ভুক্ত নয়, আমি এটার বাইরে, এখানে যে লিমিটেশন আছে এটার বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছি, সেজন্য আমরা দুইটা সফটওয়্যার আমাদের লাগবে। তার মধ্যে একটা হচ্ছে দুইটা এক্সটেনশন, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আর একটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপারের কাজটাই হচ্ছে কালকে দেখাবো, আজকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা দেখবো। আচ্ছা, তার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এখানে বলাই আছে যে ম্যানেজ এক্সটেনশন, কিভাবে আমরা এক্সটেনশন ম্যানেজ করতে পারি। তো যারা কম্পিউটার ব্যবহার করেন আমার মনে হয় অনেকেই জানেন, তারপরে যারা জানেন না তারা একটু দেখে নেন, ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশনটা কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা আগে দেখব। দেখেন আপনার গুগল ক্রোমে একেবারে ডাউন সাইডে দেখবেন 3 ডট আছে, 3 ডট, এখানে একটা ক্লিক করে দিলে আপনার মেনু, এটাকে মেনু অপশন বলে, এখান থেকে মেনু অপশন চলে আসবে। একটু নিচে আসার পরে দেখবেন মোর টুলস একটা অপশন আছে, এখান থেকে সাব ক্যাটাগরি বের হবে। আপনি এখানে একটু নিচে আসার পরে 4 নম্বর অপশন দেখতে পারবেন, এক্সটেনশন একটা অপশন আছে, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই দেখেন এখানে যা দেখতে পাচ্ছি এই সবগুলো এক্সটেনশন আমার অ্যাড করা আছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আর একটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। তো ওয়েব স্ক্র্যাপারটা আজকে অ্যাড করে রাখতে চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আজকে কাজ করবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। তো আমি এটা একটু রিমুভ করে দিই কিভাবে অ্যাড করব সেটা দেখার জন্য। তো এখানে আমরা আসার পরে বাম সাইডে দেখেন 3টা দাগ আছে, এই যে এক্সটেনশন লেখা তার সাইডে 3টা দাগ, এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে একদম নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, আপনি এটা সরাসরি সার্চ দিয়েও আনতে পারেন, আমি এখান থেকে আনছি, খুব সহজ যাতে আমাদের কারো বুঝতে সমস্যা না হয়। তো আমি এই যে আইকনটা আছে ওয়েব স্টোর পাশে একটা আইকন আছে দেখেন, এই আইকনে একটা ক্লিক করে দিব। দেখেন আমি ওয়েব স্টোরে চলে আসছি, এইখানে যা দেখতে পাচ্ছেন সবই এক্সটেনশন আছে, আর অনেক কিছু আমরা এখান থেকে থিম ব্যবহার করতে পারি। তো আমি এখানে যে এই যে সার্চ বার আছে এখানে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। আমি এখান থেকে দেখেন নিচে আরো কিছু সাজেশন আসছে, আমি এটা ক্লিক করে দিলাম। আচ্ছা, 3টা স্ক্র্যাপার এখানে শো করেছে, এর মধ্যে প্রথম যেটা আছে দেখেন, এই যে আপনারা এই আইকনটা একটু দেখে নেন, মানে এই থাম্বনেলটা একটু দেখে নেন, ঠিক আছে, অনেকে আসলে বুঝতে সমস্যা হয়। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার প্রথমে আছে, এটা একটা ক্লিক করে দেব, দিলে দেখেন এই যে এইটা আমাদের দরকার। কি করব, অ্যাড টু ক্রোম, এখানে একটা ক্লিক করে দিব, উপরে একটা পপআপ আসবে, এখান থেকে আপনার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। দেখেন এটা আমার চেকিং হচ্ছে, এরপর এখানে জাস্ট এই যে অ্যাড হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন উপরে দেখেন এটা কিন্তু এখন শো করছে, কিন্তু আমি যখন এটা ক্রস দিয়ে দিব, দেখেন ক্রস দিয়ে দিলাম, এটা কিন্তু চলে গিয়েছে। এটা কেন চলে গিয়েছে, এটা এখানে এখন পিন করা নেই, এটা কিভাবে আমরা সামনে আনতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, আমার তো অ্যাড করা হয়ে গিয়েছে, আপনারা ওয়েব স্ক্র্যাপারটাও অ্যাড করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েব স্ক্র্যাপার, এটা আপনারা একটু দেখে রাখেন, আপনারা এটা অ্যাড করে রেখে দিন যাতে পরের দিন আমাদের দেখতে একটু সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আপনার যদি কোন এটা অ্যাড করার পরে কোনোটা যদি এই যে এটা যদি আপনার অফ থাকে, এরকম অফ থাকে, তাহলে এটা একটু অন করে দিবেন, না হলে এই লিস্টে আসে না। তো আমি এখান থেকে আমার কাজ শেষ, এক্সটেনশনের কাজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন, কেটে দিলাম। এরপরে এখানে দেখেন এই যে এক্সটেনশন একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে এই যে একটা অপশন এক্সটেনশন, এখানে একটা ক্লিক করবেন। করার পরে আমার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো লিস্ট এখানে আছে, সবগুলো যেগুলো দেখেন পিন করা, এই যে এটা পিন করা আছে, এটা পিন করা, এটা পিন করা নেই, এটা যদি পিন করি তাহলে সামনে চলে আসবে। দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার পিন করা নেই, আনপিন করা। আমি এখানে জাস্ট পিনে ক্লিক করব, করলে দেখেন এই যে উপরে চলে আসছে। শেষ, আমার কাজ শেষ, আমি ক্রস দিয়ে কেটে দেব। এইবার আমি কোথা দিয়ে ডাটা কালেকশন করব। তো ডাটা কালেকশন দুই ভাবে করা, একটা হচ্ছে ডিফল্ট এমএস এক্সেল এর মাধ্যমে করা যায়, ইনস্ট্যান্ট যদি আপনার কোনো কাজে হুট করে কোনো কিছু লাগে সেই ক্ষেত্রে আপনি এমএস এক্সেল দিয়েও কালেক্ট করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি এখান থেকে করেন তাহলে এটার মাধ্যমে করতে পারেন। তো আমি প্রথমে এমএস এক্সেলটা একটু দেখব। আচ্ছা, এমএস এক্সেলে আসার পরে আপনার উপরে যে মেনু বার আছে, মেনু থেকে জাস্ট ডাটায় আসবো। আসার পরে দেখেন ফ্রম ওয়েব একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। দিলে এখানে যে উইন্ডোটা আসছে নতুন,
এইটা হচ্ছে ডায়লগ বক্স, এইটা হচ্ছে আপনার এখানে একটা ব্রাউজার, এটা শুধুমাত্র এক্সেল এর আন্ডারে যদি কোনো কিছু ইনস্ট্যান্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা নিতে পারবো। এখান থেকে সরাসরি সার্চ দিয়েও আপনার যে তথ্য লাগবে সেখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি কোনো ব্রাউজার থেকে সার্চ দিয়ে খুঁজে বের করে তারপরে এখান থেকে আপনি অ্যাড্রেস দিয়ে নিতে পারবেন। কিভাবে? আমি এই ব্রাউজার থেকে খুঁজে সার্চ করে অন্য সাইটটা বের করে এরপর এখান থেকে নিয়ে যাব। তো দেখেন আপনার আমি ডলার টেবিল নিলাম একটা, এই ওয়েবসাইটে ঢুকলাম, এখানে দেখেন দুইটা টেবিল আছে, এই একটা এই একটা, এই টেবিল দুটো আমার লাগবে। তো আমার এই ওয়েবসাইটটা খুঁজে বের করা হয়ে গেল। আমি এখানে উপরে অ্যাড্রেস বার থেকে এই যে ইউআরএলটা আছে এটা কপি করলাম, কপি করে আমি এমএস এক্সেলে চলে যাব। এবার এখানে যে অ্যাড্রেস আছে এটা আমি অবশ্যই মুছে দিব, মুছে দিয়ে এবার এখানে সেই ইউআরএলটা পেস্ট করে দেব। পেস্ট করে এখান থেকে গোতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিছু পপআপ আসবে, এই যে সিকিউরিটি ওয়ার্নিং আসবে, এগুলো সবগুলো ইয়েস দিয়ে দিবেন, যাই এখানে আসবে ইয়েস ইয়েস, শেষ। এবার এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এই দেখেন টেবিল এই একটা, নিচে এই একটা। এবার এটা কিভাবে নিব? দেখেন এখানে একটা আইকন আছে, এই যে এখানে ক্লিক করলে এটা মার্ক হবে, কিন্তু প্রথমবার ঢোকার পরে এটা মার্ক ক্লিক করলে মার্ক হয় না। দেখেন আমি ক্লিক করছি, মার্ক হচ্ছে না। এটা কি করতে হবে? এই দেখেন হাইড আইকন নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করেন, দেখেন এই আইকনগুলো চলে গেছে। আপনি আবার ক্লিক করেন, চলে আসছে। এবার এখানে একটা ক্লিক করেন, দেখেন এটা মার্ক হয়ে গেছে, একটা হলো এর একটা, দুইটা মার্ক করলাম, করা শেষ। এবার এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করলাম, এখানে যা আছে সেভাবেই থাকবে, আপনি ওকে দিয়ে দিবেন। এই যে দেখেন আমার ডেটাগুলো চলে আসছে সুন্দর করে দুইটা টেবিল। এখন এখানে একটু ফরম্যাটিং করেন আপনি, যেহেতু আমার এই যে লেখাটা আছে এটা কিন্তু উপরে আছে একটা, ডাবল তো আমার দরকার নেই, এবং এই একটা ফাঁকা ঘর আছে, তো এই দুইটা ঘর আমার দরকার নেই। আপনি কি করবেন? এই যে নাম্বার আছে, এই নাম্বারে এখানে মাউস পয়েন্টার নিয়ে লেফট বাটন চেপে ধরে একটু ড্রাগ করে দুইটা মার্ক করে নেবেন। এই যে দুইটা ঘর আমার মার্ক করা হয়ে গিয়েছে। এবার জাস্ট রাইট ক্লিক করেন, এই নাম্বারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে ডিলেট, এই যে ডিলেট, দেখেন এই দুইটা ঘর চলে গেছে, শেষ, কাজ শেষ। এবার আমার কিন্তু সুন্দর লাগছে। আপনি চাইলে এখানে কিন্তু একটা কালার দিতে পারেন, যে এখানে একটা এখান থেকে আপনি হোম থেকে একটা রেড কালার দিলাম, আপনি এই দুইটা ঘরে একটা কালার দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় আছে, আপনি যদি চান যে এখানে এই সব লেখা একটা টেবিলের মধ্যে আসবে, সেটা কি করবেন? এই লেখাটা মার্ক করেন, এই যে এই পর্যন্ত আছে, এটা মার্ক করেন, করার পরে জাস্ট এখান থেকে এই যে বর্ডার থেকে অল বর্ডার, দেখেন এই প্রত্যেকটা কিন্তু একটা বর্ডার, সুন্দর একটা টেবিল হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি, এটা হচ্ছে এক্সেল এর মাধ্যমে। আচ্ছা, এবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে করতে পারি সেটা একটু দেখি। এর জন্য আমি একটা সাইট, আমি গুগল ম্যাপসে যাই, তাহলে একটু সুবিধা হবে, সেখান থেকে একটু দেখাই। আপনি যে কোনো সাইট থেকে আপনি ডাটা কালেকশন করতে পারবেন এটার মাধ্যমে। তো আমি একটু সহজেই দেখাচ্ছি, আপনারা এটার মাধ্যমে প্র্যাকটিস করেন, এরপরে আস্তে আস্তে যেহেতু কালকে আরো একটা অপশন দেখবো, সেখানে কয়েকটা ভালো ভালো কিছু কিছু ওয়েবসাইট আছে দুইটা, সেই দুইটা একটু কালকে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি গুগল ম্যাপসে যাব, গুগল ওকে, এখানে আমি কিছু রেস্টুরেন্টের তালিকা নিতে পারি, অথবা অন্য কিছু, যা কিছু আপনার, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, যে আপনাকে ডাটা কালেকশন করতে দিবে সে আপনাকে বলে দিবে যে এই লোকেশন থেকে আপনি আমাকে এই একটা কিওয়ার্ড দিবে, হয়তো কোনো লয়ার বলতে পারে যে ক্যালিফোর্নিয়া এরিয়া থেকে আমাকে যে লয়ার আছে তাদের একটা ইনফরমেশন আমাকে বের করতে, এমন এরকম হতে পারে। আপনাকে যেটা বলবে সেটা দিয়ে আপনাকে সার্চ দিতে, আমাকে ধরে নিলাম যে দিয়েছে যে রেস্টুরেন্টের তালিকা দিতে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি রেস্টুরেন্টে সার্চ দিয়েছি, আমার এখানে মোটামুটি 20টা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের তথ্যগুলো আমি কিভাবে নিব? একবারে নেওয়ার জন্য আমি এখানে এটা থাকবে, এটা আমার ওপেন করা হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা একটা ক্লিক করে দেব, দেওয়ার পরে এটা কিন্তু কাজ করছে, আপনি ক্লিক করার পরে এটা অটোমেটিক কাজ করছে। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা ওয়েব স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা রোবোটিক সিস্টেম, ঠিক আছে। এটা অটোমেটিক, মানে জাস্ট আপনি একটা রাস্তা দেখাই দিবেন, ও নিজে থেকে এই কাজগুলো করা শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার কিন্তু 20টা এই তথ্য এখান থেকে কালেক্ট করা হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। মানে
যতগুলো এখান থেকে পেরেছে সেগুলো নিয়েছে। এবার আমি এখান থেকে কি করব, এখানে আরো একটা অপশন আছে লোকেট নেক্সট বাটন, মানে নেক্সট বাটন লোকেট করে দিলে পরের প্রেজেন্টটাও নিতে পারে। বাট এই সফটওয়্যারটা একটু সমস্যা আছে, এজন্য আলাদা আলাদা করে নেওয়াই ভালো, মানে নেক্সট বাটন দিলে ঠিকভাবে নিতে পারে না। আচ্ছা, আমি এখান থেকে আপনার XLSX এই অপশনটা ক্লিক করে ডাউনলোড করে নেব। CSVও নিতে পারি, ঠিক আছে, স্প্রেডেড কমা স্প্রেডেড শিট সো ভ্যালু আর কি। তো এটা আপনি নিলে নিতে পারেন, বাট আমি এখান থেকে XLSX নিব, আমাদের মূল ফাইল যেটা। আমি এখানে ক্লিক করে দিলাম, আপনার ডাউনলোডের অপশন আসছে, আপনি এখান থেকে একটা নাম দিলেও দিতে পারেন, দিয়ে আপনি জায়গাটা সিলেক্ট করে দেন, জাস্ট ওকে সেভ। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এটা ওপেন করে নেন। ওকে, দেখেন এই যেটাগুলো আমি কালেক্ট করেছি, এখান থেকে দেখেন বেশ কিছু বিষয় আছে যেগুলো আমার কিন্তু দরকার নেই। যেমন এই একটা আছে, এটা আমার দরকার নেই, ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিলাম। এই ফরম্যাটিং এর বিষয়টা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এটা আমার দরকার, রেটিং আছে 2 ধরনের, রেটিংটা আমার দরকার। রেস্টুরেন্ট কোন টাইপের খাবার হয় এটা আমার দরকার। এখানে এটা আমার দরকার নেই, এত কিছু দরকার নেই, এটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এখানে অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটা রাখবো। এবার এরপরে যা আছে এগুলো আমার আর কোনো কিছুই দরকার নেই, আমি এখান থেকে ডিলিট, সরি ডিলিট। আচ্ছা, এবার এখান থেকে জাস্ট এই যে উপরে যে 2টা কলাম আছে, কলামের মাঝখানে যে দাগ, এখানে মাউস পয়েন্টার ধরলে দেখেন 2 দিকে তীর, এখানে ডাবল ক্লিক করেন। এখানে যে জায়গা আছে জায়গাটা সুন্দর করে নিয়ে নিবে, ক্লিক করে দেন, নিয়ে নিল। দেখেন আমি অল্প সময়ে আমি কিন্তু এখানে মোটামুটি 20টার মতো তথ্য এখানে নিয়ে নিয়েছি। আপনারা এরকম করে আপনি এখানে নামগুলো দিয়ে দিবেন একটু সুন্দর করে ফরম্যাট করে। এরপরে এটা যদি আপনার একটা টেবিল দরকার হয়, আপনি এখান থেকে এই যে বর্ডার দিয়ে একটা টেবিল দিয়ে দেবেন। দেখেন একটা টেবিল হয়ে গিয়েছে, সুন্দর লাগছে এখন। বা আপনার এখানে যদি কোনো কালার দিতে হয় কালারটা দিতে পারছেন। এইভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন ডাটা, আচ্ছা এক্সটেনশনটা ক্লিয়ার না, রূপা ম্যাডাম বলেছেন। আচ্ছা আমি বলে দিচ্ছি আরেকবার। তো ডাটা কালেকশনটা তো বুঝতে পেরেছেন। আচ্ছা, আচ্ছা এক্সটেনশনটা কেন, আপনার এক্সটেনশনের বিষয়ে আসছি, তার আগে ডাটা স্ক্র্যাপিং আসলে কেন করতে দিতে পারে সেটা একটু বলি অল্প একটু সময় নিয়ে। যে ধরেন আপনার একটা কোম্পানি আছে, বড় একটা কোম্পানি, সেই কোম্পানিতে আপনি যে প্রোডাক্টগুলো বের করেন এই প্রোডাক্টগুলো তো মানুষের কাছে পৌঁছানো দরকার, তাই না? তো এখন এই জিনিসগুলো নিয়ে, বা এই আপনি যে ধরেন আপনার একটা আপনি একটা সসের কোম্পানি দিয়েছেন, সস। এখন সস, হ্যাঁ বাড়িতে বাড়িতে সস ব্যবহার হয়, এটা ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় কোথায়? সসগুলো কোথায় বেশি ব্যবহার হয়? রেস্টুরেন্টে অবশ্যই। তো আপনি প্রথমে আপনার টার্গেট থাকবে কিন্তু রেস্টুরেন্ট, আর যে বড় বড় যে আপনার মুদি দোকানগুলো আছে সেগুলো। এখন আপনি একজন কোম্পানি, তো সরাসরি কোম্পানি কিন্তু দোকান, কোম্পানির বড় বড় লোকজন বা কোম্পানির যারা আছে তারা কিন্তু সরাসরি দোকান বা রেস্টুরেন্টে কিন্তু যায় না। তারা কি করে, যে এখানে যে ডিলারশিপ কাদেরকে দেওয়া যায়, বা আমি ডিলারে গেলাম না, তারা কি করে বাইরের দেশগুলোতে নরমালি সেই দোকান বা সেই রেস্টুরেন্টের সঙ্গে সরাসরি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে, ঠিক আছে, বা তাদের একটা তথ্য কালেক্ট করে। এই জন্য কালেক্ট করে যে আসলে দেখার জন্য, দেখেন আমি সস, আমার দেখা যাচ্ছে আমার এলাকায় 2টা রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্টে সসের কাজ খুবই কম, আর একটা রেস্টুরেন্টে অনেক বেশি। এখন সব আমার যেটা সসের কাজ নেই সেখানে আমার সস নিয়ে তো কোনো লাভ নেই, আর এখানে দেখা যাচ্ছে সেলও কম। এই জন্য একটা রেস্টুরেন্ট সেল কত আছে, কোন ধরনের খাবার বিক্রি হয়, কারণ সস সব ধরনের খাবারে কিন্তু দরকার নেই, এরকম। এই যে তথ্যগুলো দরকার, এই তথ্যের জন্য কি একটা মানুষকে পুরো এক, যেহেতু আপনি কিন্তু ছোট্ট একটা এরিয়া থেকে তথ্য নিলে হবে না, আপনার পুরো দেশের মধ্যে আপনার এই তথ্য নিতে হবে। এখন এই তথ্য নেওয়ার জন্য কি একজন লোককে আপনি টাকা দিয়ে তারপরে রাখবেন, এবার সে আবার সশরীরে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে যাবে, এটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং বেশ সময়ের ব্যাপার। যদি আপনি এই তথ্যগুলো কালেক্ট করার জন্য আপনি অনলাইনের সাহায্য নেন, তাহলে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারছেন। দেখেন আপনি
যদি একটু খেয়াল করেন যে আমি কিন্তু গুগল আপনার ম্যাপ থেকে তথ্যগুলো নিয়েছি। আপনি গুগল ম্যাপে যদি আপনি আপনার শহরের রেস্টুরেন্ট বলেন বা মুদি দোকান বলেন, অনেক কিছুই খুব সহজে আপডেট পেয়ে যাবেন। এবং বাইরের দেশগুলোতে আপনার ছোট ছোট অনেক দোকান শপ বলেন, বা আপনি যদি একটা ক্লিনিক বলেন, বা যদি আপনি যদি একটু ডাক্তারের লিস্ট চান, সেটাও কিন্তু অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন গুগলে বা বিভিন্ন সাইডে পেয়ে যাবেন। এরকম আপনি যে কোনো ধরনের তথ্য যদি কালেক্ট করতে বলে, তাহলে এরকম ওয়েব আপনার স্ক্র্যাপিং এর মাধ্যমে বিভিন্ন তথ্য কালেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, এজন্য ওয়েব স্ক্র্যাপিংটা কাজ আপনার খুব কম সময়ে বেশি তথ্য বের করার জন্য এই স্ক্র্যাপিং গুলো আপনার স্ক্র্যাপিং যে সফটওয়্যার গুলো আছে, এক্সটেনশন গুলো আছে, এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এক্সটেনশনের যে বিষয়টা সেটা হচ্ছে বলছি যে প্রত্যেকটা ব্রাউজারের একটা লিমিটেশন আছে, যে লিমিটের বাইরে কিছু করতে হলে আপনাকে এক্সট্রা অনেক কিছু মানে আপনার অ্যাড করে নিতে হবে। যেমন আমি কি বলতে পারি, উদাহরণ হিসেবে যদি কেউ আপনারা গ্রাফিক্সের কাজ যদি কেউ জেনে থাকেন, আমি আসলে অন্য কিছু মাথায় আসতেছে না হুট করে, সেক্ষেত্রে জানেন যে CS6 যে সফটওয়্যারটা আছে, ওখানে যদি ওরও কিছু লিমিটেশন আছে, ওর বাইরে যদি কিছু করতে হয় তাহলে ওটাতেও অ্যাড অনস নামে কিছু অপশন আছে। সেখান থেকে আলাদা আলাদা সফটওয়্যার, যেমন ক্যামেরা র নামে একটা অপশন আছে, এটা অ্যাড করে নেওয়া যায়। আরো বেশ কিছু ক্যামেরা লেন্স নামে একটা অপশন আছে, এইগুলো আপনি অ্যাড করে নেওয়ার অপশন আছে। মানে লিমিটেশনের বাইরে যদি কিছু করতে চান, তাহলে সেইগুলো অ্যাড অনস এর মাধ্যমে ব্যবহার করতে হয়। যেমন আপনারা যদি এমএস ওয়ার্ড এক্সেল যদি আপডেটগুলো ব্যবহার করে থাকেন, তাহলে ওগুলোর ইনসার্টের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন ইলিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ওখানে আপনার অ্যাড অনস নামে একটা অপশন আছে, ওখান থেকে কিছু বিষয় এক্সট্রা অনেক কিছু অ্যাড করে নেওয়া যায়। ঠিক আছে, এরকম আমাদের ক্রোমে কিছু লিমিটেশন আছে, এই লিমিটের বাইরে যদি কোনো কাজ করতে হয়, যেমন আমার এখানে সরাসরি ডাউনলোডের কোনো অপশন নেই। এখন আমি যদি ডাউনলোড করতে চাই, ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাই, অথবা আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিতে চান, সেক্ষেত্রে আপনার এই আপনার অ্যাডঅনস গুলো বা এক্সটেনশন গুলো ব্যবহার করতে হবে, অ্যাড করে নিতে হবে। যেমন আমার এখানে এই যে স্ক্রিনশটের একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এরপর আমি এখানে গুগল ট্রান্সলেশন অ্যাড করে রেখেছি। ঠিক আছে, তারপরে অ্যালেক্সা র্যাঙ্কিং দেখার জন্য আমার প্রত্যেকটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এইগুলো বিভিন্ন বিষয় আমি অ্যাড করে রেখেছি। আমার আরো অনেক কিছু, আপনি চাইলে এখানে একটা ভিপিএন আমার এখানে একটা ভিপিএন অ্যাড করা আছে। ঠিক আছে, বিভিন্ন কাজে ভিপিএনটা দরকার হয়। তা ভিপিএন কিন্তু ক্রোমের অংশ না, ক্রোমের বাইরের অংশ। তা আমি এখানে কিন্তু অ্যাড করেছি, এই এক্সটেনশনের মাধ্যমে অ্যাড করেছি। এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন, জাস্ট মোর টুলস, এখান থেকে এক্সটেনশন, এই যে এখানে এক্সটেনশন পাবেন কোথায়, এটা হচ্ছে আপনি এই যে থ্রিটা দাগ আছে, এখানে একটা ক্লিক করার পরে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে এই যে আইকনটা আছে, আইকনে ক্লিক করার পরে আপনার ওয়েব স্টোরে নিয়ে যাবে। আপনি এখানে এর আগে অবশ্যই এক্সটেনশন কিসের কি এক্সটেনশন হয়, এটা আপনার আবার একটু খুঁজে বের করতে হবে, কারণ আপনার কাজের জন্য কোন ধরনের এক্সটেনশন দরকার, এগুলো আপনার খুঁজে বের করতে হবে, কারণ আমি তো জানি না যে আপনার কি কাজে কোনটা দরকার। ঠিক আছে, এটা আপনার খুঁজতে হবে। আমার যে কাজের জন্য যেটা দরকার আমি খুঁজে খুঁজে বের করে নিয়েছি। আচ্ছা, আপনি এখানে সার্চ দিয়ে আপনার যে এক্সটেনশন লাগবে সেটা এখান থেকে সার্চ দিলে খুঁজে পাবেন। এবার এখান থেকে কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আমি একটু আগে দেখালাম। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে এক্সটেনশন। আর যদি আপনি মজিলা যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার মজিলায় হচ্ছে আপনার এক্সটেনশন নাম নেই, ওখানে অ্যাড অনস নাম আছে। দেখেন এই যে তিনটা দাগ আছে, এখানে একটা ক্লিক করার পরে দেখেন একটু নিচে আসার পর দেখেন অ্যাড অনস, এই যে অ্যাড অনস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এক্সটেনশন, এই যে দ্বিতীয় নাম্বারে আছে এক্সটেনশন। তো আপনার গুগলে যত, আপনার ক্রোমে যতটুকু না এক্সটেনশন পাবেন বেশি, এত বেশি এক্সটেনশন আপনার মজিলাতে নাই। সেজন্য বেশিরভাগ যেহেতু এখন ক্রোম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওখানে একটু সুবিধাটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, আপনি যদি এখান থেকে অ্যাড করতে, এই যে আমি ওয়েব স্ক্র্যাপারটা অ্যাড করে রেখেছি। ঠিক আছে, এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা নেই, এজন্য অ্যাড করিনি। এরকম আপনার যদি মজিলা ব্যবহার করেন, তাহলে এখান থেকেও এক্সটেনশন অ্যাড করতে পারবেন, আপনি এখানে সরাসরি সার্চ দিয়ে বের করতে পারবেন। ঠিক আছে, এই যে ওয়েব স্ক্র্যাপার। ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এরপরে আপনি, আমার যেহেতু অ্যাড করাই আছে, আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এই অ্যাড অপশন এখান থেকে পাবেন, অ্যাড করে আমি রিমুভ করে দিই। এই যে অ্যাড টু ফায়ারফক্স দিয়ে দিবেন, এই যে অ্যাড কমপ্লিট, এখানে অ্যাড হয়ে গেল। ওকে গট ইট, শেষ, এই যে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে আপনারা মজিলা থেকে অ্যাড করে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে ডাটা কালেকশন করতে হয়।
ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে। এটা আপনারা আজকে প্র্যাকটিস করবেন, আগামী দিন ওয়েব স্ক্র্যাপারটা দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে, আজকে আর তেমন কোনো অপশন টপিকস আমাদের নেই। এক্সটেনশনটা আমরা দেখেছি, ডাটা স্ক্র্যাপিংটাও দেখেছি, এবং মাইক্রোটাস্কিং ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইট আজকে দেখাবো, র্যাপিডটা দেখিয়েছিলাম আগের দিন, আজকে আমরা দেখব আরেকটা, সেটা হচ্ছে পিকো ওয়ার্কার্স, ঠিক আছে? যারা র্যাপিডে কাজ করেছেন বা করতে পারবেন তারা পিকোতেও কাজ করতে পারবেন, সেম, ঠিক আছে? এখানে পিকোতেও সেম কাজ করতে হয়। এখানে কিভাবে আপনি সাইন আপ করবেন সেটা দেখবো, তার আগে একটু দেখে আসি। দেখেন, আপনি যদি এখান থেকে একটু চেক করেন, দেখেন ফ্রিল্যান্স এন্ড আর্ন, এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন কারা কারা এখান থেকে আর্নিং করে, কারা কারা উইথড্র দিয়েছে সর্বশেষ, এগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন, এই যে সর্বশেষ 3 সেন্টের কাজ করেছে এবং আর্নিং টোটাল আছে $17। মধ্যে একজন বাংলাদেশ আছে তুহিন নামে, লাস্ট সর্বশেষ 3 সেন্টের কাজ করেছে, $11 এখান থেকে ইনকাম করেছে। এখন উইথড্র দেয়নি, হয়তো বা দিতেও পারে। এরপরে আরো অনেকে আছে, দেখেন $159 এখান থেকে ইনকাম করেছে। এরপর উইথড্রর বিষয়টা এখানে দেখতে পাবেন, পাশে দেখেন স্ক্রিল উইথড্র দিয়েছে $5.66। এরপরে বাংলাদেশি তো আছে কিনা দেখি, হ্যাঁ মমিনুল আছে, এলটিসি তে দিয়েছে 5.31, ঠিক আছে, ডলার। শাকিল, সেও এলটিসি তে দিয়েছে $21 মতো উইথড্র দিয়েছে, ঠিক আছে? এরকম আরো দেখতে পাবেন, সবাই বেশিরভাগ বাংলাদেশে এলটিসি ব্যবহার করে, ঠিক আছে? ওকে, তো এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেগুলো আসলে কতটুকু সঠিক বা আসলে পেমেন্ট হয় কিনা, এগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা কিভাবে সাইন আপ করতে পারবি সেটা একটু দেখি। এখানে সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনি একটা নাম দিবেন, যেমনটা দেখিয়েছিলাম র্যাপিডে, একটা নাম দিবেন, নামের আগে পরে একটু নাম্বার দিয়ে দিবেন। এরপরে এখানে একটা মেইল দিবেন, ভ্যালিড ইমেইল দিবেন, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই নতুন একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আপনার বড় হাতের ছোট হাতের এবং কিছু নাম্বার মিলিয়ে এরপরে দিবেন। এরপরে এখানে একটা নিকনেম দিবেন, নিকনেম যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। যদি নিকনেমের সরাসরি নামটা না নিতে চায় সেক্ষেত্রে আপনারা 01 বা এগুলো কিছু একটু দিয়ে দিবেন, যদি সরাসরি নামটা না নেয়, তবে আশা করি নিয়ে নিবে, অনেক সময় ঝামেলা হয় অনেকে। এরপরে কান্ট্রি এখান থেকে অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে এই দুইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সাইন আপ ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনার পিকো এখানে সাইন আপ করার পরে এখানে এরকম একটা মেইল পাবেন আপনার ইমেইলে, যে মেইলটা দিবেন সেখান থেকে এই যে ক্লিক দ্য ফলোইং লিংক, এই লিংকে একটা ক্লিক করবেন, করার পরে অ্যাক্টিভ হয়ে যাবে, এরপর এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্টটা কেমন আছে সেটা একটু দেখে আসি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লগ ইন করার ক্ষেত্রে আপনার ক্রোমে যদি লগ ইন বা কোনো ব্রাউজারে যদি লগ ইন হতে না চায়, লগ ইন না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন। আমার যেমন ক্রোমে লগ ইন হয় না, ঠিক আছে? আমি মজিলাতে এটা ওপেন করছি, দেখেন এই যে এখান থেকে লগ ইন, এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট লগ ইন করবেন। এটা হচ্ছে আপনার মেইন পেজ, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এইখানে যাওয়ার আগে আমার মনে হয় র্যাপিড সম্পর্কে আর একটু ভালোভাবে কাজ করে একটু জেনে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, সেটা সম্পর্কে এখন একটু যতটুকু সময় আছে আমরা কথা বলবো, যেহেতু আজকে আমাদের মোটামুটি টপিক শেষ। আর এই পিকো নিয়ে আজকে আর কথা বলবো না, আজকে আগে র্যাপিড নিয়ে কথা বলবো, এরপরে বাকিটা। আচ্ছা, জি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি আনমিউট করার অপশন দিয়ে ওপেন করে দিয়েছি, আপনারা আনমিউট করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। সেটা হলো মানে এই আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি। আইপি অ্যাড্রেস র্যাপিড সম্পর্কে, ওয়ার্কে র্যাপিডে? এটা অ্যাকাউন্ট কি ডবল করতে পারবো নাকি না না, ঢাকায় ডবল থাকি? করতে পারবেন না, একটাই করতে পারবেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি কি যদি বাসায় যাই তখন কি করবো আর কি, এখন ঢাকায়? ঢাকা ঢাকায় আছেন, সেক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট করে নেওয়া ভালো। ডিভাইস কি চেঞ্জ হবে সেক্ষেত্রে? হ্যালো? ডিভাইস চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। হ্যালো। সেই ক্ষেত্রে আপনার এখানে একটু আসলে ক্রিটিক্যাল বিষয়। আমি তো বলবো যে আপনার হবে না, ব্যান্ড হয় না। কোনটা তারপর আবার সুবিধা হয় সেটা, আমার মনে কোনটা হয় সুবিধা একটা হয় সেটা। ইন্টারনেটে ব্যবহার করা ভালো। আর যখন এদিক ওদিকে যাবেন, মানে বাসা বাড়িতে যাবেন, যদি পার্মানেন্ট চলে যান যে আর আসবেন না বা এইখানেই আমার এখন চালাতে হবে, সেরকম যদি হয় সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ব্যবহার করা ভালো। এক দুইবার চেঞ্জ হলে সমস্যা নেই। বাট আপনি যদি আপ ডাউন করেন, মানে আপনি বাসায় যে হয়তো 2-3 দিন পর আবার ফেরত আসবেন, সেই ক্ষেত্রে ওই কয়দিন একটু কাজটা বন্ধ রাখেন, ঠিক আছে? কারণ আচ্ছা, আসলে বুঝতে আপনি পারছি। দেখা যাচ্ছে কষ্ট করে, কারণ এখানে আপনি দেখেছেন হয়তো যে অ্যামাউন্ট একেবারেই কিন্তু কম, একটু কষ্ট করে এটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হয়। এখন একটু কষ্ট করে $2-3 $4 হয়ে গেল, আপনার এটা যদি কোনোভাবে কোনো কারণে ব্যান করে দেয়, এটা কিন্তু আসলে নিজের কাছে খুবই খারাপ লাগবে এবং আপনি নিজেই হয়তো রাগে আর কোনোদিন এখানে অ্যাকাউন্ট করবেনও না। এটা আমি হলে এমন হতো, ঠিক আছে? এখন আপনি যদি ধৈর্যশীল হন তাহলে তো ভিন্ন বিষয়। আর এটা কি ওয়াইফাই এ কাজ করতে হবে? ওয়াইফাই ফোন যেটা দিয়ে করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আবার ফোনের নেট দিয়ে করলে ওয়াইফাই সেক্ষেত্রে বলতে জি, জি, ওয়াই এখন বলেন। ফোনের নেট এবং ওয়াইফাই নেট দুইটা কিন্তু একটু পার্থক্য আছে, যে ফোনের নেটের আইপি হচ্ছে একটা হয় আর ওয়াইফাই নেটের আইপিটা কিন্তু একটু ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আপনার ফোনের নেট যদি ব্যবহার করেন তাহলে আপনি ওয়াইফাই নেটটা ব্যবহার করবেন না, কারণ বারবার ওখানে কিন্তু আইপি চেঞ্জ হবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি যে কোনো একটা ওয়াইফাই ব্যবহার চেঞ্জ করবেন। হয়? না, ওয়াইফাই চেঞ্জ হয় না, মানে ওয়াইফাইতে আচ্ছা, যে আইপি আছে আর ফোনের যে নেট, মানে ফোনের বলতে আপনার ওই সিমের যে নেট আর কি, সেখানের আইপি দুইটা কিন্তু আলাদা। আপনি যখন সিমে আপনি চেক করে দেখবেন, জি আইপি চেক করাটা জানেন বোধহয় কিভাবে চেক করতে হয়, এই আমি জি একটু দেখাই দিচ্ছি। জি জি, জানি। জি জি, তাহলে তো হলোই, আপনি একটু চেক করে দেখবেন দুইটার কিন্তু আইপি আলাদা, ঠিক আছে? আর ওয়াইফাই তো মানে কি, এটা কি পার্সোনাল না আপনার বিজনেস এর ক্ষেত্রে নিতে হবে, কোনটা? কোনটা ওয়াইফাই? জি। মানে আমি বুঝতে পারিনি, ওয়াইফাই পার্সোনাল বিজনেস বলতে? একটা বিজনেস এর আছে, পার্সোনাল একটা আছে, মনে করেন পাবলিক না কি বলে এটা, আচ্ছা, শেয়ার কোনটা আইপি আর নিতে একটা হবে? হচ্ছে প্রাইভেট আইপি বা পার্সোনাল আইপি যেটা, এই তো। আসলে বলা তো আছে শেয়ার আইপি ব্যবহার করা যাবে না, বাট আমার মনে হয় আচ্ছা করলে সমস্যা হয় না, ঠিক আছে? এখন আচ্ছা, যেটা ভালো হবে আপনি সেটা পরামর্শ দেন। ব্যাপার হচ্ছে পরামর্শ আমি তো দিব যে শেয়ার আইপি না, আপনার একদম পার্সোনাল আইপি ব্যবহার করা। এখন ব্যাপার হচ্ছে সবাই তো পার্সোনাল আইপি প্রোভাইড করে না, আর পার্সোনাল আইপি নিতে গেলে দেখা যাচ্ছে একটু অ্যামাউন্ট বেশি, অ্যামাউন্টের প্যাকেজও দরকার হয়। যদিও আমার আইপিটা পার্সোনাল আইপি সেটা ঠিক আছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিন্তু প্যাকেজের প্রাইসটা অনেক বেশি। আর এরকম যদি নিতে হয় সেক্ষেত্রে সবার পক্ষে কিন্তু এটা নেওয়া সম্ভব না, এটা তো আপনিও জানেন। তো এই জন্য যার যেটা সুবিধা করেন। আম, তবে আমার পরামর্শ থাকবে পার্সোনাল আইপি, আপনার শেয়ার আইপিটা যেন না হয় পরে। তো ঢাকায় জি বেশিরভাগই কিন্তু আপনার শেয়ার আইপি, আপনি ঢাকাতে কারণ প্রত্যেকটা গলিতে গলিতে আপনার বিভিন্ন কোম্পানির জি, ও আইএসপি বুঝতে প্রোভাইডার আছে, তো আপনি তো জানেন। তো সেই জন্য আসলে একেবারে পার্সোনাল বলাটাও কঠিন হয়ে যায়, ঠিক আছে? আপনার যেটা ভালো মনে হয় করেন। তবে বিশেষ করে ডিভাইসটা চেঞ্জ করবেন না, আর পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে একটু এদিক ওদিক না হয় সেগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তাতে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জি, আপনার র্যাপিড ওয়ার্কারের যে এ, যে লগ ইন করলাম, ওটা কি এই যে আজকে যে ওয়েবসাইটটা, ওটাতেও কি ওই একই লগ ইন করতে হবে না অন্য ইমেল দিয়ে? আপনার ইচ্ছা, আপনি অন্য মেইল দিয়েও করতে পারেন, সেম মেইল দিয়েও করতে পারেন। একই মেইল দিয়ে করলে কোনো সমস্যা নেই, কারণ কোম্পানি কিন্তু দুইটা আলটিমেটলি, এটা কিন্তু বুঝতে হবে যে কোম্পানি দুইটা। এখন আপনি হ্যাঁ, পাসওয়ার্ড এগুলো সবকিছু রাখলে সমস্যা নেই না আপনি এখন? সব আলাদাও রাখতে পারেন, একই রাখতে পারেন, সেটা আপনার কাছে একেবারে। কারণ কোম্পানি দুইটা, দুই রকম। সো এটা একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আর কারো হ্যালো, কোনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইভানা বলছিলাম। ভাইয়া, আমার একটা জিনিস জানার আছে যে পেপ্যাল অ্যাকাউন্ট যেটা, জি, এটা কি নিজেরই হতে হয় নাকি আমি আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? আরেকজনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যদি ভেরিফাইড থাকে বা আপনার যেটা সুবিধা। নিজের যেমন ভেরিফাইড। আমার বড় বোনের আছে, আমার বড় বোন অস্ট্রেলিয়া থাকে, জি, ওর পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আমি কি ওটা ইউজ করতে পারবো?
হ্যাঁ, কোনো সমস্যা নেই। যেহেতু অস্ট্রেলিয়ায় থাকে তাহলে তো মনে হয় ভেরিফাইড। সো সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভালো ভেরিফাইড। হয়। সেক্ষেত্রে আরো সবথেকে ভালো হয় এটা। খুবই ভালো ওকে, হয়। থ্যাংক ইউ। জি, জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো সমস্যা আছে কিনা যে আজকে হ্যালো ক্লাসের ভাইয়া, বিষয়? জি, যে ওই র্যাপিড ওয়ার্কারে আপনার যে জিমেল যে ভেরিফাইড মানে যে জিমেলের যে আপনি অ্যাকাউন্ট বলে যে করা, জিমেইল নতুন অ্যাকাউন্ট করে, করা। হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট করে এটা একটু দেখাই দিলে ভালো আচ্ছা, এটা হতো। দেখায় দিব, কিন্তু আপনি কোন সমস্যাটা পড়ছেন পাচ্ছেন না সেটা একটু বলেন। মানে আমার সমস্যা হয়েছে আপনার মানে ভেরিফাই করার পর মোবাইল নাম্বার ভেরিফাই করার পর ডিলিট বুঝতে পেরেছি, করাটা আপনি আবার ওখানেই, হ্যাঁ ওখানেই সমস্যা হবে এটাই। তো আমি কাজ করে দেখাচ্ছি না, আপনি কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এছাড়া তো আর কোনো সমস্যা নেই। জি না। আচ্ছা, আমি একটা আসলে এটা ব্যাপার আছে এখানে, আবার একটা আমি বলে দিলাম, এটা হয়তো আপনার কাজ নাও করতে পারে। কারণ ফোন নাম্বার হচ্ছে আপনার ফেক ফোন নাম্বার দিয়ে কাজ করতে হয়। এর জন্য দুই তিনটা আপনার সাইট আছে। একটা হচ্ছে 2NR, একটা সাইট আছে। আপনি এখান থেকে ফ্রি নাম্বার ক্রিয়েট করে ভার্চুয়াল নাম্বার এখান থেকে কাজ করা যায়। আবার এটা মাঝে মাঝে কাজ করে না, এটা খুব অনেকের কাজ করে, অনেকের কাজ করে না, ভিপিএন লাগে অনেকের। এই একটা আছে, আর একটা আছে আপনার সম্ভবত সেকেন্ড লাইন এরকম কিছু একটা। এটা আমি আগে ব্যবহার করেছি, হয়তো খেয়াল নেই। আর একটা আছে আমি মাঝে খুঁজে পেয়েছিলাম, আমি ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে, কারণ আমার এটা তো আমার নিজেরও কিছু নেই, আমার নিজের কাজের জন্য আর কি আমি খুঁজে বের করেছিলাম। সেটা হচ্ছে ভি সিম কার্ড। এখন আপনাদের এখানে এটা কাজ করবে কতটুকু আমি জানি না, কারণ এটা একটু লিখে নেন। যদি আপনার কোনো নাম্বার এখান থেকে কাজ হয় তাহলে তো হয়ে গেল, সমস্যা নেই। ভি সিম কার্ড, ঠিক আছে? এই যে ভি সিম কার্ড .com, এটা লিখে আপনি সার্চ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইন করে দেবেন। এই যে এখান থেকে লগ ইন করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার লগ ইন করাই আছে। লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্ট করে লগ ইন করে দেবেন। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে লোড এসএমএস এর পাশে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে। এখানে একটা ক্লিক করার পরে দেখেন অনেক নাম্বার এখান থেকে আছে, অনেক নাম্বার আছে। এখান থেকে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে লোড এসএমএস এ যান। এই নাম্বারটা দিয়ে আপনি ভেরিফিকেশনটা করতে পারেন। মানে আপনি ওখানে দিয়ে ভেরিফাই দিলে লোড এসএমএস এ দেওয়ার পরে এখানে এই নাম্বারে আমরা যত মেসেজ এখানে চলে আসবে। আচ্ছা, সেন্ডার 123। তো ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভি সিম কার্ড এটা লগ ইন করতে কিভাবে লগ ইন করবো? এখানে লগ ইন অপশন আছে, আপনারা এটা একটু খুঁজে নিয়ে আপনারা কাজ করবেন, কারণ এই বিষয়গুলো তো আসলে আমি নিজের জানি না সঠিক কতটুকু। এই দেখেন লোডে দিলাম, এটা একটু ইউটিউবে সার্চ জি দিবেন জি যে কিভাবে ভার্চুয়াল নাম্বার পাওয়া যায়, তাহলে নতুন আরো কোনো সাইট খুঁজে পেতে পারেন। আর আমিও দেখি একটু চেষ্টা করছি যে আরো নতুন দু একটা পাওয়া যায় আচ্ছা কিনা, কারণ আমারও খুঁজে খুঁজে বের আচ্ছা। করতে হয়। জি জি ভাই, এর আগে একটা সাইটের নাম বলছিলেন যে 2NR, ওটা 2NR, হ্যাঁ। কিরকম? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা দিয়ে আমি কাজ করতে পারিনি কখনো, কারণ ওখানে নাম্বারটা ক্রিয়েট হতে অনেক সময় লাগে। তারপরে আপনার ওই যে ভেরিফিকেশন কোডটা ঠিক মতো আসে না, খুব একটু প্রবলেম করে। তো এই জন্য আমি ওটা কোনোদিনই ব্যবহার করতে পারিনি, আমি যতদিন চেষ্টা করেছি পারিনি। তাই এই জন্যই এটা খুঁজে বের করেছিলাম আর কি। এখন এটা দিয়ে ট্রাই করেন, যদি না হয় তাহলে দেখি আমি আজকালকের জি জি মধ্যে আর একটা কিছু পাওয়া যায় কিনা ইউটিউবে। একটু আপনারাও একটু সার্চ দিতে পারেন যে কিভাবে হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল অবশ্যই সিম অবশ্যই। কার্ড। সবাই মিলে, আপনি পেলে আমাকে একটু শেয়ার করলেন, কারণ আমারও কিন্তু এটা দরকার হয়। জি জি জি। এটাই আর কি। এখানে লগইনটা আচ্ছা ভাই, ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সমস্যা হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, ওকে। ধন্যবাদ। আচ্ছা, এই যে নাম্বারটা ব্যবহার করে আপনারা যখন ওখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, তখন এই যে লোড এসএমএস দেওয়ার পর এখান থেকে আপনি কোড পেয়ে যাবেন। এই যে এরকম দেখেন, এরকম কোড আসবে। দেখি মেইল, এই যে গুগল দেখেন একটা অ্যাকাউন্ট করেছে, কিন্তু এই মেইল নাম্বারটা হয়তো, এই লেখাটা হয়তো কেউ ডিলিট করে দিয়েছে। যে ব্যবহার করছে হয়তো সে। আরো আছে দেখেন, ফেসবুক ওপেন করেছে, বিভিন্ন কিছু ওপেন করে থাকে, অনেকেই ব্যবহার করে এটা। তো আপনি যখন এটা কোড আসবে তখন উপরে পাবেন, এখান থেকে এরকম কোড কপি করে এরপরে নিয়ে যাবেন, ঠিক আছে? আর র্যাপিডে আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ওখানে কিন্তু বলেও দেয় যে আপনার ওই ভেরিফাই নাম্বার ভেরিফিকেশন করার পরে নাম্বারটা কিন্তু ডিলিট করে দিতে হবে।
এই জন্য আপনি নাম্বারটা কিন্তু ডিলিট করে দেবেন। ভেরিফিকেশন করার পরে সেকেন্ড স্টেপে যখন উপরে নাম্বার থাকে, নিচে আরো কিছু ইনফরমেশন দিতে হয়, যেমন রিকভারি মেইল দিতে হয়, তো ওইখান থেকে নাম্বারটা জাস্ট ওখান থেকে রিমুভ করে এবার বাকি ইনফরমেশন দিয়ে আপনি নেক্সট স্টেপে যাবেন। সেক্ষেত্রে ভেরিফিকেশন একবার হয়ে গেলে নাম্বারটা ডিলিট করে দিলেও সমস্যা হয় না। ঠিক আছে? আচ্ছা, আজকে একটু করেন, তারপরে দেখি এটা দিয়ে একটু ট্রাই করেন। ঠিক আছে? ভি সিম কার্ড দিয়ে যদি না হয় তাহলে একটু খুঁজে বের করতে হবে আরো কোনো সাইট আছে কিনা। কারণ এটা সঠিক যে আপনি আপনার পার্সোনাল নাম্বার দিয়ে তো আসলে ভেরিফিকেশন করে দিবেন না, কারণ সেটা সে কোন কাজে ব্যবহার করবে সেটারও কিন্তু ঠিক নেই। তো এই জন্য একটু আসলে সাবধানে থাকবেন, আর নিজের নাম্বার দিয়ে যেন কেউই করবেন না। আর অনেকে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে ওই যে ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে শেয়ার করতে বলে, তো অবশ্যই সেক্ষেত্রে আপনার একটু ফেক একটা অ্যাকাউন্ট বা অন্য একটা অ্যাকাউন্ট করে নেবেন। কারণ সেক্ষেত্রে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টে এই ভিডিওগুলো শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হতে পারে। অ্যাকাউন্ট প্রবলেম বলতে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার লিস্টে আত্মীয় স্বজন থাকতে পারে, এত ভিডিও এটা কিন্তু একটু বিরক্তিকর। এই জন্য একটা অ্যাকাউন্ট নর্মাল খুলে নেবেন যেখানে আপনারা শেয়ার করে দিলেন, কারণ কেউ শেয়ার করার পরে কেউ দেখতে আসবে না যে আপনার অ্যাকাউন্ট কতটা পুরনো বা কি, এগুলো দেখবে না, জাস্ট দেখবে শেয়ারটা করেছেন কিনা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা আছে কিনা? 11:54 বাজে, অনেকের হয়তো সমস্যা হচ্ছে, অনেকে চলেও গিয়েছে। আচ্ছা ভাইয়া, ওই চাইছিলাম যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য, এখন আচ্ছা, হ্যাঁ, করণীয় কি? আমাকে জাস্ট একটা মেসেজ দেন, যে কোনো মেসেজ, আপনি একটা লাইক জি দিয়ে দেন, জাস্ট একটু জি ভাইয়া, কানেক্ট দিয়ে রাখছি। দিয়ে জি ভাইয়া, রাখছেন। দিয়ে আচ্ছা, রেখেছি। আমি যতগুলো মেসেজ পাবো আমি সবাইকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। যারা নেই সবাইকে একটু আচ্ছা অনুরোধ করবো আমাকে জাস্ট একটু মেসেজ দেন, মানে আমার সঙ্গে কোনোভাবে কানেক্ট না হলে আমি আপনাদেরকে খুঁজে পাই না। আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয় না। জি জি ভাইয়া, ধন্যবাদ। জি, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিব। আমাদের পরবর্তী ক্লাস আজকে বুধবার, না আজকে কি বুধবার? আজকে বুধবার, হ্যাঁ বুধবার, তাহলে আমাদের নেক্সট ক্লাস শনিবারে, তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের শনিবারে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই একটু প্র্যাকটিস করবেন, আর যদি কোনো ধরনের সমস্যা মেসেজ দিবেন, কিন্তু আমি আসলে হয় কি সাথে সাথে রেসপন্স করার সুযোগ হয় না। আমি মেসেজ দেখলে রিপ্লাই করার চেষ্টা করবো, আর যদি ছোট ছোট কোনো প্রবলেম হয় সেগুলো জন্য একটু অপেক্ষা করবেন, পরের ক্লাসে জিজ্ঞেস করলেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যেহেতু করোনা পরিস্থিতি চলছে, একটু সাবধানেও থাকবেন, খেয়াল রাখবেন নিজেদের দিকে আর পরিবারের দিকেও খেয়াল রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।